Ay, 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 ay. Ay, 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 ay. Meow, meow. ওকে, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, তো আজকে তোমাদের থার্ড মান্থের 12th ক্লাস হলো। গতদিন মিস গেছে, গতকালকে সম্ভবত। তো আমরা অ্যাংলো সেকশন এবং অ্যাংলো নরমান বা আর্লি এবং মিডল ইংলিশ পিরিয়ডের অংশটুকু পড়েছি নাকি? আর তোমাদের শীতল জি স্যার। ঘোষের বই থেকেও একটু পড়তে বলেছিলাম, আর আমি যে শিট দিয়েছিলাম সেগুলো একটু পড়তে বলেছিলাম। তো কি অবস্থা, সবাই পড়ছো তো? জি স্যার, পড়ছি। জি স্যার। আচ্ছা, তো জি স্যার, করতেছি। ভেরি গুড। আর তোমাদের এদিকে পড়া ছিল হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন অফ দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ 9 মার্চ পর্যন্ত। কি অবস্থা এই চ্যাপ্টারটার? স্যার এটা চেঞ্জ করে দেন। পড়ছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে টোটাল হলো চ্যাপ্টার 6, তাই না? আমরা শুরু করেছিলাম চ্যাপ্টার কত থেকে এটার? 1 থেকে। আমরা কি বাকি যে দুটো পেপার ওই দুটো কিছু পড়েছি না শুরু করি নাই? জি স্যার। এইটার আবার আপনি 1 থেকে 4 পর্যন্ত দিয়েছিলেন, দেন এই 2 সপ্তাহে 5 এবং 6 হয়ে গেল। আচ্ছা, বুঝতে আর পেরেছি। একটা অধ্যায় শুধু বাকি আছে। হুম, আচ্ছা, তাহলে এর চ্যাপ্টার 7টা আমি দিয়ে দিলাম। এই দুটো এগুলো একটু ভালো করে পড়ে নিবা, কারণ এক পর্যায়ে এগুলোর প্রশ্ন বাদ দিয়ে কিন্তু আমাদের অন্য প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? চাপ কিন্তু বেড়ে যাবে। এই জন্য এখন যেহেতু দিচ্ছি, এটা কিন্তু আমাদের দ্রুত পড়ে শেষ করে ফেলতে হবে। এবং যেগুলো দিয়ে দেবো, কারণ এখনও যেহেতু আমাদের ওটার কিছু বাকি আছে। এটার চ্যাপ্টার 7 পর্যন্ত আছে, তাই না? জি স্যার। জি স্যার। আমার কত পর্যন্ত দেওয়া আছে এখানে? 7 পর্যন্ত দিয়েছে? স্যার 7 পর্যন্তই দেওয়া আছে। সব দেওয়া আছে স্যার। আচ্ছা, কি ব্যাপার। হ্যাঁ, 7 পর্যন্ত দেওয়া আছে। তাহলে মোটামুটি এটাকে তোমরা পড়ে নিবা সুন্দর করে। আর এরপরে এটাকে আমি একটু আপডেট করে দিব। আপডেট করাটা মনে হয় হয়নি, তাই না? হয়েছে আপডেট করা এটার? না স্যার, 23 সালের গুলো আপডেট করা হয়নি। আচ্ছা, তাহলে ওটাকে আপডেট করে একবারে দিয়ে দিব, দিয়ে একটা সময় দিয়ে আমরা ওটাকে আবার রিভিশনে যাব। আচ্ছা, দিয়ে টেস্ট নেওয়ার চেষ্টা করব। ওকে, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই অংশটার কি অবস্থা? স্যার পড়ছি তো, এখন বাকিদের তো জানি না। কি অবস্থা বলো তো? এখন শুধু উইলিয়াম একটাতে ওয়ার্ডসওয়ার্থের সমস্যা রিড আছে। শর্ট ব্রড কি পড়া হয়েছে সবার? না স্যার। না স্যার, একটু পড়তে হবে। সব মানে হয় না। এখনো হয়নি? না স্যার, হুম, আমিও স্যার। কেন, কয়দিন সময় দেওয়া হয়েছে? আমি স্যার 2 দিনে প্রেশার লো হয়ে পড়ে গেছি স্যার, আর বিছানা থেকে উঠতে পারতেছি না। এখন আপনার ক্লাসের জন্য কোনো রকম এই যে জানলার পাশে এসে বসলাম আচ্ছা, বিড়ালের সাথে খেলতে গিয়ে। হুম, এখন কতদিন দেওয়া হয়েছে এটা টোটাল পড়ার জন্য? যেহেতু আমি মুখস্থের ব্যাপার বলি না, আমি বলেছি একটু রিডিং দিতে, তাই না? এটা তো যদি আমরা একটু সুযোগ দিই 2-3 দিনে পড়া হয়ে যায়, কিন্তু সেটা যদি না দাও তাহলে কেমন করে হবে? সবাই খুব ব্যস্ত হয়ে গেছো নাকি আর রোজার 2 দিন মাসে? দেন, আর 2 দিন সময় দেন স্যার। হ্যাঁ, স্কুল কলেজ নাই বলে কি ব্যস্ত হয়ে গেছো? স্যার আর 2 দিন সময় দেন, মানে আমি লিখতেছি তো, নোট করতেছি একটু, নোট মানে করার তো আজকে এখন দরকার লিখতে নাই। পারিনি। নোটটা তুমি বুঝে না নিও, স্যার, নোট মানে করো। আমার ফোনে পড়া হয় না, মানে আমি ওই আপনি যা দেন আমি লিখে তারপরে পড়ি, এই জন্য একটু তুমি ফটোকপি করে নেবে, এগুলো না ডাউনলোড আমি করে ফটোকপি করে নেবে। আমি করতেছি না, মানে আমি লিখতে পারি, সমস্যা হয় না, মানে এইটাই একটু দেরিতে হয়ে যাচ্ছে, এবারটাই সবগুলাই লিখছি। আচ্ছা, আমি 2 দিন সময় দিলাম আরো। কিন্তু আচ্ছা স্যার, ঠিক যেহেতু আছে। আমাদের সেকেন্ড ইয়ারে কিন্তু অনেক কিছু পড়া আছে, বিশেষ করে হিস্ট্রি বা এগুলোতে অনেক পড়া আছে, এই জন্য এগুলো একটু দিয়ে দিচ্ছে আগে থেকে, এখন যেন আবার গাফিলতি করো না।
আগে পরে দিতাম তাতেও তোমাদের সমস্যা, আগে দিলেও সমস্যা, তাহলে তো হবে না, পড়ে ফেলতে হবে তো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি এটা সময় দিলাম। আর চ্যাপ্টার 7 এটা যদি 9 তারিখ মতো ছিল, এটাকে আমি মোটামুটি 17 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। আর শীতল ঘোষ থেকে পড়েছো তোমরা সবাই নরমান, এই জ্যাংলো নরমান পিরিয়ডের অংশটুকু? জি স্যার স্যার। পড়ছি। জি স্যার। কাহিনীগুলো একটু মনে রাখবা, তাহলে হবে। আর আমি যেহেতু শিটগুলো যেগুলো দিচ্ছি, বই থেকে যেগুলো পড়াচ্ছি, পরীক্ষায় মোটামুটি এর ভিতর থেকেই ঘুরে ফিরে আসে, টেনশন করার কিছু নাই। হিস্ট্রিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যেগুলো দিচ্ছি এগুলোকে ভালো মতো পড়লেই, হিস্ট্রি অনেক ব্যাপক জিনিস, তারপরেও এত ব্যাপক বলে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যেগুলো মোটামুটি পরীক্ষায় আসার মতো বা যেটুকু পড়ালে পারে কাজ হবে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অতএব যেগুলো দিচ্ছি এগুলোকেই তোমরা যদি একটু কবজা করতে পারো, তাতেই ভালো হবে। হ্যাঁ, অতএব টেনশন করার কিছু নাই যে এত টেনশন স্যার, বুঝতেছি না, কিছু করতেছি না। এখানে বোঝাবুঝিরও তো তেমন কিছু নাই, এটা তো আর মানে রকেট সায়েন্স না, তাই না? এখানে কোনো সূত্র নেই, এখানে জাস্ট গল্প কাহিনী, এগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়লেই মনে রাখার বিষয়, তাই না? আমরা যে বইগুলো পেলাম, কোন রাজা কোন সময় আসলো, তাই না? তারপর সাহিত্যকর্মের কোথা থেকে শুরু হলো, ক্রিশ্চিয়ানাইজেশন কবে থেকে শুরু হলো, প্যাগানিজম কি ছিল, প্যাগানিজমের অধীনে কয়জন রাইটার ছিল, ক্রিশ্চিয়ান তাতে নর্দাম্ব্রিয়ান লিটারেচারের অধীনে কয়জন রাইটার ছিল, কি ছিল, এই তো বিষয়গুলো কয়েকবার রিভিশন দিলেই কিন্তু মাথায় থেকে যাওয়ার কথা। হ্যাঁ, তো যাই হোক, আমি জানি না তোমরা কিভাবে পড়াশোনা করতেছো, আমি মনে করি ভালো করে পড়াশোনা করতেছো, তবে ক্লাসগুলো করলে আরো ভালো হবে। তোদের কোশ্চেন গুলো বোর্ড বই থেকে কি পড়বো? বলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোশ্চেন গুলো কি বোর্ড বই থেকেই পড়বো? আমি তো কোশ্চেন দিয়েই দিয়েছি, আমি কখনো বইয়ের কথা বলেছি? বলো, তুমি কি খেয়াল করো না এগুলো? ঠিক আছে স্যার, আমি তো নেক্সট টাইম কোশ্চেন দিয়ে দেখব। দিয়েছি, তাই না? আচ্ছা স্যার। নাকি বুঝতে পারোনি তুমি? না স্যার, বুঝতে পারিনি। কেন, আজ কদিন ধরে দেওয়া আছে তোমাকে, রাইডার্স টু দ্য সি পড়াই ফেললাম, ইডিপাস রেস পড়াই ফেললাম, তা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দিলাম, এখনো তুমি বুঝতে পারো যে কোথা থেকে পড়তে হবে? হয়তো রেগুলার না, এই জন্য তোমার এই সমস্যাটা। রেগুলার ক্লাস করো? হ্যাঁ স্যার, আমি নতুন এই মাস থেকে জয়েন হয়েছি, এই মাস 3টা থেকে? ক্লাস করছি। তাহলে হতে পারো। হ্যাঁ। যদি নতুন হয়ে থাকো তাহলে হয়তো বা জানো না, অথবা যদি পুরনো হয়ে থাকো তুমি রেগুলার ক্লাস করো না, এই জন্য জানো না, কিন্তু এটা তো জানার না কথা। স্যার, আমি নতুন। হুম, এগুলো আমি তো কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, গুগল ক্লাসরুমে সব আছে, এখান থেকেই পড়ে ফেলবো। স্যার, গুগল ক্লাসরুম থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোশ্চেন গুলো পড়বো প্লাস নোট করবো। নোটটা তোমার ইচ্ছা, আমি নোটের কথা বলিনি, আমি জাস্ট বলেছি কোশ্চেনগুলো রিডিং দিতে, যাতে তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা আসলে ক্লাসগুলো রেগুলার করো। তো কয়দিন হলো তুমি ক্লাস করেছো বলো তো? কয়দিন যুক্ত হয়েছো? 3টা ক্লাস করছি। 3টা ক্লাস, আজকে ক্লাস করলে 4টা হবে। তোমার তো জানা উচিত, কারণ এর ভিতর তো আমি এক বিষয়টা বলেই দিয়েছি। তাহলে ক্লাসগুলো করলে তো তুমি বুঝতে পারছো যে আমি এখানে কি নির্দেশনা দিয়েছি। হ্যাঁ, নির্দেশনা কয়েকভাবে দেওয়া হয়, তারপরেও তোমাদের কাছে পৌঁছায় না। কারণ কি? কারণ রেগুলারলি এগুলোকে দেখা হয় না, হয় লাইভ ক্লাস করা হয় না, না রেকর্ড ক্লাসগুলো করা হয় না, এই জন্য আমার তথ্যগুলো তোমাদের কাছে পৌঁছায় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা। পরীক্ষার আগের রাতেও অনেকে থাকবে যারা প্রশ্নের উত্তর পাবে না, আছে না এরকম? পরীক্ষার সময় এরকম হয়েছে না? হ্যাঁ স্যার, অনেকেরই হয়। পরীক্ষার আগের রাতেও তারা জানে না যে স্যার কি প্রশ্ন দিয়েছে, কোথায় দিয়েছে, কোনগুলো পড়তে হবে, তারা জানে না পরীক্ষার আগের রাতে। তাহলে এগুলো খুবই নিজের কাছে খারাপ লাগার বিষয়, যে এত কিছু দিয়ে দেওয়ার পরে, এত নির্দেশনা, এত রেকর্ড ক্লাস থাকা সত্ত্বেও তারা নির্দেশনাগুলো বুঝে না। হ্যাঁ, নির্দেশনাগুলো পায় না, হ্যাঁ, জানে না। এগুলো খুবই খারাপ কথা। তো যাই হোক, এখন বাকিটা আর বলে বলে লাভ নেই। সেকেন্ড ইয়ারের পর থার্ড ইয়ার থেকে আমি কিচ্ছু বলি না। হ্যাঁ, কারণ বলা বলিরা কিছু নাই, কারণ তোমরা যদি অ্যাক্টিভ না হয় আমার পক্ষে সম্ভব না কোনোভাবেই তোমাদেরকে বিষয়গুলোকে একদম মাথায় ঢুকিয়ে দেওয়া। তোমাদেরকে নিতে হবে তো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী এইজটা আছে কি, দ্য এজ অফ চসার, তাই না? জি স্যার। দ্য এজ অফ চসার। আর এবিসি থেকে তোমাদের একটু ওই শর্ট ডেসক্রিপশন বা এগুলো পড়তে বলেছিলাম, একটু দেখেছিলাম সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওখানে যদি আবার যেহেতু আবার এই চসারকে মিডল এজের মধ্যে ঢোকানো, এই জন্য একটু প্রবলেম ওখানে।
আচ্ছা, দ্য এজ অফ চসার। চসারের এজ নিয়েও ঝামেলা আছে, 1340 1350 বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের দেওয়া আছে। তো সমস্যা নেই, 1340টাই খেয়াল রাখবা। অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটাতে যেভাবে দেওয়া আছে এজ লিমিটটা, সেভাবে তোমরা একটু খেয়াল করবা। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে নরমান কনকুয়েস্ট, তাই না? এর পরবর্তীতে শুরু হয়েছিল অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো নরমান পিরিয়ড আসলো এবং অ্যাংলো স্যাকশন এবং অ্যাংলো নরমান এই দুটো পিরিয়ডের মধ্যে ইংরেজি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কারা রাখছে? কোন পিরিয়ডে? অ্যাংলো নরমান অ্যাংলো নরমান পিরিয়ডে, তাই না? অ্যাংলো নরমান পিরিয়ডে, কারণ তারা অ্যাংলো স্যাকশন পিরিয়ডে এসেছিল ল্যাটিন ভাষা, তাই না, ধর্মীয় সাহিত্যার ক্ষেত্রে। আর নরমান পিরিয়ড আসলে কোন দেশের ভাষা জানো? তাই তো, ফ্রেঞ্চ। এবং এই এজের সবচেয়ে লক্ষণীয় সাহিত্যকর্ম কি ছিল? লিটারারি জানরা কি ছিল? মেট্রিক্যাল রোম্যান্স। মেট্রিক্যাল রোম্যান্স। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে। এই তো, বিষয়গুলো একটু মাথায় রাখলেই বিষয়গুলো দেখাচ্ছে তোমরা পেরে যাবা। ওকে, তো এরপর আমরা আস্তে আস্তে ইংরেজি সাহিত্যের পুরো একদম মানে কি বলবো, যেটা উন্নয়নের কেন্দ্রবিন্দু, সেটা শুরু হয় এই চসার পিরিয়ডে। কারণ আমরা দেখলাম ল্যাটিন এবং ফ্রেঞ্চ এই দুটো ভাষার রমরমা ভাব অ্যাংলো নরমান পিরিয়ড পর্যন্ত। সেখানে ইংরেজি ছিল কি লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, তাই তো, একদম কমন পিপলের ভাষা। এবং কমন পিপল তো আর সাহিত্য বুঝতো না, তাই তো। সেখানে আমরা দেখেছিলাম আলফ্রেড দ্য কিং, তাই তো, উনি চেষ্টা করেছিলেন ইংরেজিতে ট্রান্সলেট করে কমন পিপলদের মাঝে নিয়ে আসার জন্য। তিনি কিছুটা অবদান রেখেছিলেন, কিন্তু তার সাহিত্যকর্মটা ছিল হচ্ছে পুরোপুরি একটা ইতিহাস ভিত্তিক, তাই না। সে নর্দাম্বিয়ান লিটারেচারে যতগুলো কিছু বাদশাদ ছিল, হাতে গুনে যেগুলো পাওয়া গিয়েছিল, সেগুলোকে তিনি ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে আসলেন, যাতে তার কমন পিপলেরা তার ভাষাগত ব্যাপারটা একটু, যেহেতু তাদের মতো হলে পারে, তারা হয়তো পড়ে টড়ে একটু শিক্ষিত হতে পারবে। এই ছিল তার উদ্দেশ্য। তো পরবর্তীতে ইংরেজি সাহিত্য একদম সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, যেটা বলবো এই তিনটা এজের ভিতর, সেটা হচ্ছে এই দ্য এজ অফ চসার। আমরা একটু হিস্ট্রিক্যাল বিষয়টাকে পড়ে নিই। আমরা যে কোনো এজের তিনটা বিষয় কিন্তু খেয়াল করি প্রধানত, যে এই তিনটার মধ্যে কোনো না কোনো একটা বিষয় কিন্তু এজকে এফেক্ট করে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে রিলিজিয়াস যে একটা ইনফ্লুয়েন্স, আর একটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আর একটা হচ্ছে ইকোনমিক ইনফ্লুয়েন্স। এই তিনটা জিনিস কিন্তু কোনো না কোনোভাবে, হয় তিনটা একসাথে, আর না হয় কোনো না কোনো একটা ওই সময়ের সাহিত্যকর্মকে বা মানুষের জীবনকে প্রভাবিত করে। আর সাহিত্য তো হচ্ছে কি মানুষের জীবন থেকেই তো নেওয়া। সাহিত্য কি বাইরের কোনো কিছু? বলো তো। সাহিত্য হচ্ছে কি মানুষের জীবন থেকেই নেওয়া। তো সেই আদলে দেখা যাচ্ছে সবকিছুই মোটামুটি চলে আসে সাহিত্যের ভিতরে। অর্থনীতি, রাজনীতি, ধর্ম, যা কিছু মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করে। তো এই চসার এই যে আমরা দেখবো যে বেশ কিছু বিষয় মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছিল। এখানে কিছু শর্ট নোটের জন্য কিছু বিষয় রয়েছে, যেমন 100 Years' War, ব্ল্যাক ডেথ, হ্যাঁ, এই বিষয়গুলো, পিজেন্ট রিভোল্ট, এরকম কিছু পলিটিক্যাল এবং মানে কি বলবো রাজনৈতিক এবং মানে ধর্মীয় ব্যাপারটা এখানে অবশ্য কম ছিল, রাজনৈতিক প্রভাবটাই এর পরবর্তীতে বেশি চলে আসে। দেখো, হিস্ট্রি অফ দ্য পিরিয়ড মানে চসার এজের পিরিয়ডের the two great movements may be noted in the complex life of England during the 14th century. 14th century মানে কখন থেকে শুরু? 14th century 1301 থেকে। হ্যাঁ, 1301 থেকে 1400 পর্যন্ত নাকি? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে 14th century। তাহলে আমরা যেহেতু চসার এজ পাচ্ছি কত থেকে? 1350 40-50 এটা 40 থেকে, এটাও কিন্তু ওই 14th সেঞ্চুরির মধ্যেই পড়ছে। তাহলে 14th সেঞ্চুরিতে বলছে দুইটা গ্রেট মুভমেন্ট বিশেষভাবে ইংল্যান্ডের লাইফকে, হ্যাঁ, মানে ইংলিশ পিপলদের লাইফকে অনেকখানি প্রভাব বিস্তার করে। হ্যাঁ, দ্য ফার্স্ট ইজ পলিটিক্যাল। দেখো, প্রথমটা হচ্ছে কি পলিটিক্যাল, রাজনৈতিক, and culminates in the reign of Edward III. An ABC of English literature থেকে যদি আমরা দেখি, ওখানে এডওয়ার্ড দ্য থার্ড, তাহলে আমাদের প্রথম রাজা কে ছিল জানো ইংল্যান্ডের? মনে আছে? আলফ্রেড দ্য গ্রেট। না না না, মানে একদম ওটা তো ছিলই, কিন্তু সাল তারিখ অনুসারে
উইলিয়াম তাই না? উইলিয়াম দ্য ফার্স্ট। কে ছিল? ফার্স্ট। এই যেখানে দেখো উইলিয়াম দা ফার্স্ট, তাই না? ফার্স্ট। তারপর দেখো উইলিয়াম দা সেকেন্ড ছিল। এগুলো পরবর্তীতে অতটা আসেনি আমাদের সাহিত্যের ভিতরে। দেখো উইলিয়াম দা ফার্স্টের নাম আসার পর থেকে বাকি যে রাজাগুলো আসছে, হেনরি দ্য ফার্স্ট, স্টিফেন, এরা ছিল কি নরমান কিং। দেখো নরমান কিং। এরপর পরবর্তী যে শুরু হলো, দেখো দেখো প্ল্যাটাজেনেন্ট, হ্যাঁ দেখো প্ল্যাটাজেনেন্ট কিংস। এর মধ্যে হেনরি দ্য সেকেন্ড হচ্ছে, আনজু, রিচার্ড দ্য ফার্স্ট, জন, হেনরি দ্য থার্ড, এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, এবং পরবর্তী আমরা নাম পাচ্ছি কার এখন? এডওয়ার্ড দ্য থার্ড, না? এই নামটা কিন্তু আছে দেখো যে 1327 থেকে 1377, তার মানে চসারের সময়। তার মানে এই রাজাগুলোর নাম আর আমাদের অতটা প্রয়োজন হচ্ছে না। জাস্ট পেয়েছিলাম উইলিয়াম দ্য ফার্স্ট, তারপর হচ্ছে এডওয়ার্ড দ্য থার্ড। বাকিগুলো খুব একটা মেজর হিসেবে আমরা দেখছি না। তাহলে এডওয়ার্ড দ্য থার্ড এই সময় ছিল হচ্ছে রাজা ইংল্যান্ডের। তা বলতেছে বিশেষ করে এই রাজনৈতিক যে পলিটিক্যাল যে মুভমেন্ট, এই মুভমেন্টটার কালমিনেট করে, মানে কি সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, মানে খুব মানে কি শক্তিশালী হয়ে ওঠে এডওয়ার্ড দ্য থার্ডের সময়ে। ইট শোজ দ্য গ্রেট গ্রোথ অফ দ্য ইংলিশ ন্যাশনাল স্পিরিট ফলোয়িং দ্য ভিক্টরিজ অফ এডওয়ার্ড অ্যান্ড দ্য ব্ল্যাক প্রিন্স অন ফ্রেঞ্চ সয়েল ডিউরিং দ্য 100 years ওয়ার। হ্যাঁ 100 years ওয়ার, এইটা হচ্ছে এখানে সবচেয়ে জরুরি। 100 years ওয়ার কি এবং কাদের মধ্যে হয়েছিল সেটা যদি আমরা একটু দেখি। দেখো 100 years ওয়ার, মানে কত বছর? 100 বছর। 100 বছর। তাহলে দেখো এটা চলেছিল কত থেকে? 100 years ওয়ার 1337 থেকে 1453 পর্যন্ত। was a conflict between the kingdom of England and France and a civil war in France during the late Middle Ages. এটা হচ্ছে কাহিনী। আর এই সময়ে মেনলি দেখো এডওয়ার্ড দ্য থার্ড অফ ইংল্যান্ড, এই সময়ে এটা বেশি পরিমাণে শক্তিশালী হয়েছিল এই যুদ্ধটা। এটা আমরা একটু আমাদের যে নোটটা আছে সেখানে একটু পড়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, গুছিয়ে পাবো যে ওটার সম্পর্কে আমাদের জানা দরকার যে 100 years ওয়ারটা আসলে কি। বাবা এই যে 100 years ওয়ার। হ্যাঁ, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট 100 years ওয়ার? এগুলো সম্পর্কে কিন্তু এই বইগুলোতে, ইতিহাস বইগুলোতে খুব একটা বেশি নেই, কিন্তু ওর সম্পর্কে আমরা নোট লিখতে হবে, তখন আমাদের আলাদা করে জানতে হয়। হ্যাঁ, তো যাক আমরা এখান থেকে তাহলে একটু পড়ে নিই যে 100 years ওয়ারটা কি, এটা কেন হয়েছিল, এটা সম্পর্কে যদি আমাদের না জানা থাকে তাহলে সমস্যা হয়। তো দেখো এটা বলছে, দেখো দ্য 100 years ওয়ার ওয়াজ আ লং লাস্টিং কনফ্লিক্ট কার ভিতরে? বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, না? ফর ওভার সেঞ্চুরি, মানে ফর ওভার আ সেঞ্চুরি, 100 বছরের বেশি, 1337 থেকে 1453। অফকোর্স দ্য ওয়ার ডিড নট গো অন অল দ্য টাইম ইন দ্য পিরিয়ড মেনশন। কিন্তু যুদ্ধটা যে একদম চলমান ছিল 100 বছর ধরে তা নয়, মাঝে মাঝে হয়তো যুদ্ধ বন্ধ ছিল, যেমন চলছে ইসরায়েল এন্ড ফিলিস্তিন, তাই না? এটা কত বছর হবে যুদ্ধ বলো তো? তলের থেকে শুনতেছি আমরা, এটাও তো 100 বছর হতে আসলো নাকি প্রায়, ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ, তাই নাকি? সে 48 সালে শুরু হয়েছে, 1948-এ বা তার পরবর্তীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এইগুলো তো শুরু হয়েছে, সেটা এখনো চলছে। অফকোর্স দ্য ওয়ার ডিড নট গো অন অল দ্য টাইম ইন দ্য পিরিয়ড মেনশন। তাহলে এই পিরিয়ডের মধ্যে যুদ্ধ যে সবসময় চলছে তা না, হয়তো 5 বছর বন্ধ থেকেছে, আবার 20 বছর হয়েছে, পরে আবার হয়তো 10 বছর বন্ধ থেকেছে। বলছি ইট ওয়াজ আ সিরিজ অফ ইন্টারমিটেন্ট ওয়ার্স অ্যান্ড ব্যাটলস ফট বিটুইন দ্য কিংডম অফ ইংল্যান্ড অ্যান্ড দ্য কিংডম অফ ফ্রান্স along with various allies and factions on both sides. Allies মানে কি? অ্যালাই মানে বুঝো? সহযোগী দেশ,
যারা সাহায্য মিত্র, করে, মিত্র দেশ, তাই না? মিত্র বাহিনী, মানে মেইন যুদ্ধ হচ্ছে কার কার সাথে? ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে, ফ্রান্সের সাথে। ফ্রান্সের মধ্যে। কিন্তু ফ্রান্স। দেখাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো হয়তো ফ্রান্সের পার্শ্ববর্তী দেশ ফ্রান্সকে সাহায্য করছে, ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশ হয়তো বা ইংল্যান্ডকে সাহায্য করছে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে এলাই। তাহলে এদের সাথে মিলে পুরো যুদ্ধটা হয়েছে। তো যাই হোক, দ্য ওয়ার অ্যাকচুয়ালি কভার্ড দ্য রেইন অফ 5 ইংলিশ কিংস। তাহলে আমরা কয়টা রাজা পাচ্ছি এখানে, আমরা একটু দেখি। তাহলে মনে করো 1337 থেকে শুরু, তাহলে এডওয়ার্ড দ্য থার্ড, তাই না? তারপরে শেষ হয়েছে 1553, সরি 1453, তাই তো? 1453, তাহলে কয়টা রাজা পাচ্ছি আমরা? এই 1453, হেনরি দ্য 6 পর্যন্ত, না? এই পর্যন্ত। তাহলে কয়টা? 1 2 3 4 5, পাঁচটা রাজা এই যুদ্ধের সাথে কিন্তু জড়িত ছিল। ইন দ্য রাশ অফ দিস গ্রেট ন্যাশনাল মুভমেন্ট সেপারেটিং ইংল্যান্ড ফ্রম দ্য পলিটিক্যাল টাইস অফ ফ্রান্স। এখন কেন, খেয়াল করো তো, যখন অ্যাংলো নরমান পিরিয়ড ছিল তখন মেনলি কাদের প্রভাব ছিল? ফ্রান্সের প্রভাব ছিল, কারণ ফ্রান্স থেকেই তো নরমানরা গিয়েছিল, নাকি? তারা তাদের ভাষা নিয়ে গেল, তারা সাথে করে তাদের সাহিত্যকর্ম নিয়ে গেল। অতএব সেই সময়ে ইংল্যান্ডের উপরে বড় ধরনের প্রভাব ছিল কাদের? ফ্রান্সের। তাই না? যেমন 1947 পরবর্তী এই বাংলাদেশের উপরে বা তাই তো, পশ্চিম বা পূর্ব পাকিস্তানের উপরে, যেটা বাংলা আমরা বলছি, বাংলাদেশ, পূর্ব বাংলা বা বাংলাদেশ, এর উপরে প্রভাব ছিল কাদের? পশ্চিমা পাকিস্তানি। পশ্চিম পাকিস্তানিদের। তাহলে ওদের থেকে আমরা সেপারেট হওয়ার জন্যই তো যুদ্ধ করলাম। ঠিক একইভাবে ইংল্যান্ডকে পলিটিক্যাল টাইজ অফ ফ্রান্স, তাহলে ফ্রান্সের রাজনৈতিক যে বন্ধন সেখান থেকে মুক্ত করার জন্য আমরা তারা করলো কি, একটা বড় ধরনের ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়ে গেল। অ্যান্ড টু আ লেস ডিগ্রি ফ্রম ইক্লেসিয়াস্টিক্যাল বন্ডেজ টু রোম। সাথে সাথে ওই যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে রোমেরও যে আমরা অধীনে ছিলাম, বিশেষ করে ওই যে পুরোহিতের দিক থেকে, যাজক বর্গের দিক থেকে, নাকি, বা চার্চ যে প্রভাব, চার্চের যে প্রভাব, এদিক থেকেও কিন্তু আমরা রোমের অধীনে ছিলাম, মানে ইংল্যান্ড রোমের অধীনে ছিল। তা ওদের থেকে মুক্ত হওয়ার জন্য করলো কি, দ্য মিউচুয়াল ডিস্ট্রাস্ট অ্যান্ড জেলাসি হুইচ হ্যাড ডিভাইড নোবেলস অ্যান্ড কমন্স ওয়ার momentarily swept aside by a wave of patriotic enthusiasm. হ্যাঁ, প্যাট্রিয়টিক মানে কি, দেশের সাধারণ জনগণ এক দেশপ্রেমে উত্তেজিত হয়ে তারা করলো কি, এদের বিরুদ্ধে যুদ্ধ করলো, মুভমেন্ট শুরু করলো। দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লস্ট ইটস অফিসিয়াল প্রেস্টিজ। তাহলে আমরা দেখলাম মোটামুটি অ্যাংলো নরমান পিরিয়ডের আগ পর্যন্ত ল্যাটিন ছিল অফিসিয়াল ভাষা। যখন নরমানরা আসলো তখন ফ্রেঞ্চ হয়ে গেল অফিসিয়াল ভাষা। তারপরে এই যে ন্যাশনাল মুভমেন্ট যখন শুরু হলো, ঠিক আমাদের মতো না, যে আমরা যখন ভারতের অধীনে ছিলাম তখন হিন্দি ছিল ভাষা, ইংলিশ ছিল ভাষা। তারপর যখন পাকিস্তানের অধীনে আসলাম তারা উর্দু করতে চাইলো, আমরা আন্দোলন করে আমরা বাংলাকে আমাদের কি করলাম, মাতৃভাষা বানালাম, তাই তো? তা ওরাও ঠিক এই ল্যাটিন, ফ্রান্স এগুলোকে বাদ দিয়ে তারা করলো কি, ইংলিশ বিকেম দ্য স্পিচ, দেখো, নট অনলি অফ দ্য কমন পিপল বাট অফ কোর্টস অ্যান্ড পার্লামেন্ট অ্যাজ ওয়েল। তাহলে কোন পিরিয়ডে পাইলাম এটা আমরা? বা 14th century। 14th centuryতে এসে ইংলিশ গট দ্য প্রেস্টিজ অফ বিং দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড। তাহলে আজকে যে ইংলিশ ভাষা আমরা পাচ্ছি, সারা বিশ্বের দামি ভাষা, সে আসলে কি এরকম দামি ছিল? এরকম দামি ছিল না। ঠিক একসময় যেমন সংস্কৃত ভাষা খুব একটা দামি ভাষা ছিল, তাই না? আজকে সেটা মৃতপ্রায়। ঠিক ওইভাবে দেখা যাচ্ছে ইংলিশ ছোট ছিল, ইংলিশ কিন্তু শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, কমন পিপলের ভাষা থেকে সে এখন প্রেস্টিজিয়াস একটা ভাষা হয়ে গেছে, তাই না? তাহলে এটা হলো রাজনৈতিক ব্যাপার, যে রাজনৈতিক ঘটনাটা 100 ইয়ার্স ওয়ারের মাধ্যমে চলে এসেছে। তো 100 ইয়ার্স ওয়ারটা আমরা একটু পরে শেষ করি। হ্যাঁ, তাহলে একবার হয়ে যাবে। তাই বলছে, দ্য ওয়ার অ্যাকচুয়ালি কাভার্ড দ্য রেইন অফ 5 ইংলিশ কিংস অ্যান্ড কজ ডেথ টু দ্য নিউমেরাস সোলজার্স অফ বোথ সাইড। এর পিছনের প্রধান কারণ কি ছিল দেখো। দ্য মেইন কজেস অফ 100 ইয়ার্স ওয়ার টেরিটোরিয়াল ডিসপুটস, ডাইনাস্টিক ক্লেইম টু দ্য ফ্রেঞ্চ থ্রোন and economic factors and long-standing tension between English and the French। ঠিক আছে, এদের মধ্যে এর পিছনে কারণগুলো দেখো। It was marked by several significant events including the Battle of Crécy, যেটা 1346, the Battle of Poitiers and the capture of the French king John II at the Battle of Poitiers। এই কারণগুলো। The war also saw the involvement of notable historical figures such as Joan of Arc, who played a crucial role in the later stages of the conflict। Joan of Arc,
এ হচ্ছে ফ্রান্সের দিক থেকে, হ্যাঁ, ফ্রান্সকে ইংল্যান্ডের হাত থেকে রক্ষা করার জন্য। দেখো ইনি কি ছিলেন? একজন উইমেন কিন্তু, ঠিক আছে তো, নারী। তো যখন মোটামুটি দেখা যাচ্ছে যে ইংল্যান্ড, হ্যাঁ, ফ্রান্সের উপরে প্রভাব বিস্তার করতেছে, তখন এই জোয়ান অফ আর্ক তিনি মেনলি অস্ত্র ধরেন। হ্যাঁ, দেখো, জোয়ান অফ আর্ক ইজ আ প্যাট্রন সেন্ট অফ ফ্রান্স, অনার্ড অ্যাজ আ ডিফেন্ডার অফ দ্য ফ্রেঞ্চ নেশন ফর আ রোল ইন দ্য সিজ অফ অর্লিয়েন্স অ্যান্ড আর ইনসিস্টেন্স অন দ্য করোনেশন অফ চার্লস দ্য, দেখো, চার্লস দ্য 7th অফ ফ্রান্স ডিউরিং দ্য 100 Years' War। তাহলে চার্লস দ্য 7th অফ ফ্রান্স, এই যে দেখো চার্লস দ্য 7th, তাহলে চার্লস দ্য 6 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো চার্লস দ্য 7th, সরি হেনরি গেল, ওটা আসেনি, আচ্ছা জেমস চার্লস পরে আসবে, ওখানে দেওয়া হয়নি। তো যখন ফ্রান্সের রাজা হচ্ছে চার্লস দ্য 7th, তখনও তিনি কি হল, হার ইনসিস্টেন্স অন দ্য করোনেশন, করোনেশন মানে কি, সিংহাসন আরোহণ করা, ক্লেমিং টু বি অ্যাক্টিং আন্ডার ডিভাইন গাইডেন্স, এবং ধরা হচ্ছে তিনি নাকি স্বর্গীয় ক্ষমতা বলে, সে বিকাম আ মিলিটারি লিডার হু ট্রান্সেন্ড জেন্ডার রোলস, মানে কি, সে একজন নারী হয়েও তিনি কিন্তু মিলিটারি লিডার ছিলেন, অ্যান্ড গেইনড আ রিকগনিশন অ্যাজ সেভিয়ার অফ ফ্রান্স, এবং তাকে সেভিয়ার অফ ফ্রান্স বলা হচ্ছে। এইটুকু জানলেই হবে আপাতত। তাহলে জোয়ান অফ আর্ককে বুঝতে পারছো? জোয়ান অফ আর্ক ইনি হচ্ছেন কি, একজন প্যাট্রন সেন্ট হু ডিফেন্ড দ্য কান্ট্রি ফ্রান্স ফ্রম দ্য ক্লাচ অফ ইংল্যান্ড, তাই না? কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, 100 Years' War এটা আমরা শেষ করে নিই আগে। তার বলছে দ্য ট্রিটি অফ ট্রয়েস ইন 1420 টেম্পোরারিলি রিজলভ সাম অফ দ্য ইস্যুস by recognizing King Henry V of England as the heir to the French throne। তার মানে 1420-এ মোটামুটি ইংল্যান্ড একটু জিতে যায়, এবং ট্রিটি অফ ট্রয়েস, সন্ধির মাধ্যমে, ট্রিটি মানে কি, সন্ধি, এর মাধ্যমে ফ্রান্স থ্রোনের কি হলো, এয়ার মানে কি, উত্তরাধিকার হয়ে গেল কে, হেনরি দ্য 5th। However, the war continued, কিন্তু যুদ্ধ শেষ হয়নি, and eventually the French forces led by Joan of Arc were able to reverse their fortunes and drive the English out of mass of France। ফ্রান্স থেকে ইংলিশকে তাড়িয়ে দিল, and the war ended in 1453 with the French regaining control of most of their territory। এবার দ্য 100 Years' War had far-reaching consequences, এর বড় ধরনের প্রভাব রয়েছে। এখানে তিনটা ঘটনা রয়েছে, তিনটা ঘটনা কিন্তু একসাথে একটা রিলেটেড, ইনক্লুডিং দ্য ডেভেলপমেন্ট অফ নিউ মিলিটারি টেকনোলজিস অ্যান্ড স্ট্র্যাটেজিস। যেহেতু 100 বছর ধরে যুদ্ধ হওয়ার কারণে ইংল্যান্ডের মিলিটারি যে, বা তাদের যে যুদ্ধ মানে কি বলবো, যে কৌশল, তাই না, বা হচ্ছে তাদের যে অস্ত্রসজ্জা, এগুলো কিন্তু উন্নত হতে থাকে। এবং দ্য ইমার্জেন্স অফ পাওয়ারফুল মোনার্কিস ইন বোথ ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, এবং শক্তিশালী মোনার্ক বা রাজা এই সময় কিন্তু সিংহাসনে আরোহণ করে, কারণ দুই দেশের রাজাই শক্তিশালী ছিল। অ্যান্ড আ সেন্স অফ ন্যাশনাল আইডেন্টিটি ইন বোথ কান্ট্রিজ, এবং দুটা দেশেই জনগণের মধ্যে একটা জাতীয়তা বোধ জেগে ওঠে, তাই তো, এই যুদ্ধের কারণে। It also had a significant impact on the lives of ordinary people and the economy of the affected regions. Most of all, the immediate result of the war was of developing new national pride among Englishmen who had been living for long under the shadow of France। তারা ফ্রান্সের অধীনে ছিল এতদিন, তাই তো, তারা এখন করলো কি, ইংলিশম্যান হিসেবে তাদের জাতীয়তা বোধ ডেভেলপ করলো, and had nearly forgotten this sense of national dignity। হ্যাঁ, কারণ তারা এটা প্রায় ভুলে গিয়েছিল সেই অ্যাংলো নরমান পিরিয়ডে এসে। The English Parliament came into prominence, and this was a revolutionary phenomenon, bringing about changes in class structure and in the process helping the growth of democratic awareness। তাহলে কি 100 Years' War সম্পর্কে বোঝা গেল কিছু? জি স্যার। এটা কি করেছিল, এটা বড় ধরনের একটা কিন্তু প্রভাব বিস্তার করেছিল ইংরেজি জাতির উপরে। হ্যাঁ, এবার হচ্ছে দ্য সেকেন্ড মুভমেন্ট ইজ সোশ্যাল, সামাজিক ব্যাপার। সেটা কি ছিল? ইট ফলস লার্জলি উইদিন দ্য রেইন অফ এডওয়ার্ড সাকসেসর রিচার্ড দ্য সেকেন্ড। তাহলে এটা ছিল হচ্ছে এডওয়ার্ড দ্য থার্ডের সময় বা পরবর্তী, কিন্তু তার যে পরবর্তী সাকসেসর যে রিচার্ড দ্য সেকেন্ড, তার সময় মেনলি এটা বড়ভাবে মানে দেখা গিয়েছিল। মার্কস দ্য গ্রোয়িং ডিসকন্টেন্ট উইথ দ্য কন্ট্রাস্ট বিটুইন লাক্সারি অ্যান্ড পোভার্টি। মানে ওই যে ফ্রান্সে আমরা দেখেছিলাম যে ফ্রেঞ্চ বিপ্লব হয়েছিল, কিসের কারণে বলো তো? ফ্রেঞ্চ বিপ্লব কেন হয়েছিল? ফরাসি বিপ্লব। কাদের কাদের ভিতরে যুদ্ধ হয়েছিল ফরাসি বিপ্লবে, জানা আছে?
যাজক সম্প্রদায় আর শুধু যাজক না, কমন পিপল, আর একটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, ট্রু। ধনী এবং গরিব সম্প্রদায়ের মধ্যে, নাকি হ্যাঁ লোয়ার ক্লাস এবং হায়ার ক্লাস সোসাইটির পিপলদের মধ্যে এই যুদ্ধটা মেইনলি হয়েছিল। কারণ কি হয়েছিল? কারণ এই হায়ার ক্লাস পিপলেরা লোয়ার ক্লাস পিপলদেরকে একদম যাচ্ছে তাই ভাবে আচরণ করত, বিশেষ করে রাজার শক্তিতে এবং যাজকদের ক্ষমতা নিয়ে তারা কি করেছিল, তারা এই কমন পিপলদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করে নিত এবং এদেরকে ব্যাপকভাবে অত্যাচার করত। ঠিক আছে? তো সেই ব্যাপারটা এখানেও ঘটেছিল। দেখো, লাক্সারি অ্যান্ড পোভার্টি বিটুইন দ্য আইডল ওয়েলদি ক্লাসেস, তাহলে কি যারা ওয়েলদি তারা ছিল আইডল, অ্যান্ড দ্য ওভার ট্যাক্সড পিজেন্টস, আর ওদিকে যারা কৃষক সম্প্রদায়ের গরিব তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যাপক পরিমাণ ট্যাক্স। এই কারণেও কিন্তু সামাজিক কিছু মুভমেন্ট এখানে হয়, যেটা এই ইংলিশ লাইফে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে। সামটাইমস দিস মুভমেন্ট ইজ কোয়াইট অ্যান্ড স্ট্রং, কখনো খুবই শান্ত কখনো স্ট্রং, অ্যাজ হোয়েন উইকলিফ অ্যারাউজেস দ্য কনসিয়েন্স অফ ইংল্যান্ড। একটা নতুন নাম আসলো, নাম কি হচ্ছে? উইকলিফ। ঠিক আছে? উইকলিফ একজন রাইটার, তিনি একজন প্রিস্ট। তিনি কি করেছিলেন? বাইবেলকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, তাই না? দেখো, যতক্ষণ না আমরা ধর্মগ্রন্থ পড়ছি, ধর্মে কি বলা হচ্ছে জানতেছি, ততক্ষণ পর্যন্ত কি করত তৎকালীন যাজকেরা? ওই ধর্মের নাম করে কমন পিপলদেরকে কি করত? অত্যাচার করত। কিন্তু যখন ইংরেজি ভাষায় বাইবেলকে ট্রান্সলেট করা হলো এবং কমন পিপলেরা কি করলো বলো? কমন পিপলেরা যখন বাইবেল পড়ে বুঝতে পারলো যে ধর্মের প্রধান উদ্দেশ্য কি, বা যারা যাজক রয়েছে তারা যে তাদের ভুল পন্থে পরিচালনা করে তাদের কাছ থেকে সুবিধা আদায় করতো, তারা কিন্তু জেনে গেল। জেনে যাওয়ার কারণে তারা প্রতিবাদ শুরু করলো। ঠিক আছে? তাই বলছে, তাহলে উইকলিফ অ্যারাউজেস দ্য কনসিয়েন্স অফ ইংল্যান্ড। তো যাই হোক, এখান থেকে আমরা আর বেশি দেখবো না, আমরা একটু পিছনের দিকে চলে যাই। এই জায়গাতে আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে একটা ছিল সোশ্যাল, আর একটা ছিল কি, দেখো এই জায়গা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে টেইলরের কথা যেহেতু আসছে, এগেইন ইট ব্রোক আউট ইনটু দ্য ভায়োলেন্ট রিবেলিয়ন অফ ওয়েড টেইলর। All these things show the same section spirit that had owned its freedom in a thousand year struggle against foreign enemies. সেই অ্যাংলো স্যাকশন পিরিয়ড থেকে এ পর্যন্ত কমন পিপল আর কি করেছে? বারবার সংগ্রাম করেছে এবং তারা তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। That now felt itself oppressed by a social and industrial tyranny in its own midst. যাও, এছাড়া বলছে কি, aside from these two movements, তাহলে এখানে দুটা মুভমেন্টের কথা বলা হলো, একটা হলো কি সামাজিক, একটা হলো রাজনৈতিক, তাই না? রাজনৈতিক কি, সেটা হচ্ছে ফ্রান্সের সাথে যুদ্ধ, আর সামাজিকটা হলো কি, দেশের মধ্যেই ধনী দরিদ্রের মধ্যে যে যুদ্ধ বা কনফ্লিক্ট, এই দুটা ব্যাপকভাবে প্রভাবিত করে। এছাড়াও দ্য এজ ওয়াজ ওয়ান অফ আনইউজুয়াল স্টায়ার অ্যান্ড প্রোগ্রেস, এছাড়াও এই সময়ে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে ইংল্যান্ডের। শিভালরি, দ্য মেডিয়েভাল ইনস্টিটিউশন অফ মিক্স গুড অ্যান্ড ইভিল ওয়াজ ইন, দেখো, ইটস ইন্ডিয়ান সামার আর সেন্টিমেন্ট রেদার দ্যান, এগুলোর দরকার নেই, এগুলো অত দরকার নেই আমার। আমাদের কোশ্চেন প্রথম এইখানে আমরা দেখবো, অ্যাবভ অল দ্য ফার্স্ট ডন অফ রেনেসাস ইজ হেরাল্ডেড ইন ইংল্যান্ড অ্যাজ ইন স্পেন অ্যান্ড ইটালি বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ ন্যাশনাল লিটারেচার। এই মোটামুটি রেনেসাস পিরিয়ডের শুরুর সাথে সাথে এই চসার এজটা, বা চসার এজ তো তারও 100 বছর আগে শেষ হয়ে যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এই হলো আমাদের রাজনৈতিক ঘটনার কিছু ইঙ্গিত। এছাড়াও আরো কিছু রাজনৈতিক ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, সেগুলো আমি শীট দিয়ে দিব, সেই শীট থেকে তোমরা জানবা। যেমন 100 ইয়ার্স ওয়ার তো গেলই, তার সাথে পিজেন্ট রিভোল্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ব্ল্যাক ডেথ, এরা কিন্তু একসাথে একটা রিলেটেড। হ্যাঁ, একসাথে একটা রিলেটেড। তো যেহেতু এখানে আমরা বইয়ে ওই বিষয়গুলো খুব একটা বেশি পাচ্ছি না, হয়তো ভিতরে গিয়ে কিছু পাবো বইগুলোতে। মানে কি বলবো, ইতিহাস বইয়ের একটা বড় সমস্যা হলো এগুলো আমাদেরকে কি করতে হচ্ছে, জানতে হচ্ছে ছোটখাটো অল্প অল্প করে, কিন্তু পরবর্তীতে সেগুলো আমাদের কিন্তু আলাদা করে জেনে নিতে হচ্ছে। তো এই জন্য আমি যে শীটগুলো দিব, তোমরা এই শীটগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। এগুলো তো পড়বই। মোটামুটি 3টা জিনিসের সমন্বয় চলবে। একটা হচ্ছে এই যে এই বইটা, দ্বিতীয়ত হলো আমি যে শীট দিব সেটা, আর তৃতীয়ত হলো আমি যে কোশ্চেন আনসারগুলো দিব। এই 3টা সমন্বয় করে কিন্তু ওভারঅল আমাদের ধারণা পেতে হবে। হ্যাঁ, তা নাহলে সমস্যা হয়ে যাবে। ওকে, তো যাও, দ্য লিটারেরি মুভমেন্ট অফ দ্য এজ
ক্লিয়ারলি রিফ্লেক্ট দ্য স্টায়ারিং অফ দ্য টাইমস। দেয়ার ইজ ল্যাংল্যান্ড, একটা নাম কিন্তু দেখো, প্রথম নামটা হচ্ছে কি ল্যাংল্যান্ড। ভয়েজিং দ্য সোশ্যাল ডিসকন্টেন্ট, প্রিচিং দ্য ইকুয়ালিটি অফ মেন অ্যান্ড দ্য ডিগনিটি অফ লেবার। তাহলে তিনি কি করেছেন, কমন পিপলদের মধ্যে সামাজিক যে ডিসকন্টেন্ট, ধনী দরিদ্রের মধ্যে যে পার্থক্য, যে কনফ্লিক্ট, এইগুলোকে তিনি তুলে ধরেন কিন্তু। হ্যাঁ, তার কারণেই কিন্তু ধনী দরিদ্রের যুদ্ধটা শুরু হয়। সাথে প্রিচিং দ্য ইকুয়ালিটি অফ মেন, তিনি প্রচার করতে শুরু করেন যে ধনী হোক দরিদ্র হোক একটা দেশে সকল মানুষ সমান অধিকার নিয়ে থাকবে, এটা তিনি প্রিচ করেন। আরটা হচ্ছে দ্য ডিগনিটি অফ লেবার, এবং পিজেন্ট ক্লাস যে একদম মানে লো লেভেলের মানুষ না, তারা হয়তো লেবার হিসেবে কাজ করে কিন্তু তাদেরও তো মানব মর্যাদা আছে, মানবাধিকার রয়েছে, সেগুলো কিন্তু এই ল্যাংল্যান্ড প্রচার করার মাধ্যমে কি করেন, তিনি এই ধনী বা অ্যারিস্টোক্রেটিক পিপলের বিরুদ্ধে একটা মুভমেন্ট শুরু করেন কমন পিপলদেরকে নিয়ে। তোমরা শীতল ঘোষে এগুলো একটু পড়বা, আরো বিস্তারিতভাবে দেওয়া আছে, ঠিক আছে? শীতল ঘোষের বইটা পড়বা। উইক্লিফ, আরেকজন নাম হচ্ছে কি উইক্লিফ, দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ রিলিজিয়াস রিফর্মার। তাহলে তিনি ছিলেন হচ্ছে ইংলিশ রিলিজিয়াস রিফর্মার। গিভিং দ্য গোসপেল টু দ্য পিপল ইন দেয়ার ওন টাং, এই যে তিনি কি করেন, ওন টাং মানে কি, ইংলিশ ভাষায় তিনি গোসপেল বা হচ্ছে কি, গোসপেল মানে কি বাইবেলের একটা অংশ, যে 4টা বই রয়েছে যেগুলোকে গসপেল বলা হয়, আমি এর আগে দেখিয়েছিলাম, ওগুলোকে তিনি ট্রান্সলেট করেন নিজের গুড নিউজ, এবং তিনি তাদেরকে এগুলোকে শেখান। and the freedom of gospel in an unnumbered tracts and addresses, এবং তিনি সেগুলোকে পাঠান unnumbered tracts, বিভিন্ন ধরনের ট্র্যাক্টস গুলো বা পদগুলো বা এগুলোকে তিনি উদ্ধৃতি হিসাবে ব্যবহার করেন। এটা গেল হচ্ছে দ্বিতীয় নম্বর। তারপর হচ্ছে গাওয়ার, দ্য স্কলার অ্যান্ড লিটারি ম্যান, ক্রিটিসাইজিং দিস ভিগোরাস লাইফ অ্যান্ড প্লেইনলি অ্যাফ্রেড অফ ইটস কনসিকুয়েন্সেস। তিনি আবার একটু অ্যারিস্টোক্রেটিক লাইফ ছিলেন, তাই তো, তিনি আবার একটু ক্রিটিসাইজ করছেন ভিগোরাস লাইফকে, এবং প্লেইনলি অ্যাফ্রেড অফ ইটস কনসিকুয়েন্স, তাই তো, তিনি দেখিয়েছেন যে আমাদের জাঁকজমকপূর্ণ জীবনযাপন সবসময়ের জন্য ভালো না, এটার খারাপ কনসিকুয়েন্স বা ফলাফল থাকতে পারে, এগুলো তিনি প্রচার করেছেন। আরেকজন হচ্ছে ম্যান্ডেভিল দ্য ট্রাভেলার। ম্যান্ডেভিল তিনি ছিলেন আবার ট্রাভেলার, রোমান্সিং অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স টু বি সিন অ্যাব্রোড, এবং তিনি চেষ্টা করেছেন কি মোটামুটি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বিভিন্ন দেশ সম্পর্কে জেনেছেন। তাহলে আমরা কয়জনের নাম জানলাম এখানে, টোটাল 3 জন, 4 জন, চারজন, তাই না? প্রথমে হচ্ছে কি ল্যাংল্যান্ড, তারপর জন ল্যাংল্যান্ড, উইকলিফ, গাওয়ার, এবং হচ্ছে ম্যান্ডেভিল। এবং এই এজের সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাবভ অল দেয়ার ইজ চসার। তিনি ছিলেন কি, তিনি ছিলেন একসাথে স্কলার, ট্রাভেলার, বিজনেসম্যান, কোর্টিয়ার, শেয়ারিং ইন অল দ্য স্টায়ারিং লাইফ অফ হিজ টাইম। মানে মূল কথা হলো তার সময়ের যা কিছু আছে সব কিছুর সাথে তিনি জড়িত ছিলেন। অ্যান্ড রিফ্লেক্টিং ইট ইন লিটারেচার, এবং তার এই অভিজ্ঞতাগুলোকে তিনি কি করেছেন, তার এই সাহিত্যকর্মের মাধ্যমে তুলে ধরেছেন, অ্যাজ নো আদার বাট শেক্সপিয়ার হ্যাজ এভার ডান। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে শেক্সপিয়ারের পরেই হচ্ছে চসারের স্থান, যে তিনি কি করেছেন, ভিগোরাসলি লিখেছেন, ব্যাপক পরিমাণে তিনি রাইটিং করেছেন। আউটসাইড অফ ইংল্যান্ড দ্য গ্রেটেস্ট লিটারারি ইনফ্লুয়েন্স অফ দ্য এজ ওয়াজ অফ ডান্টে, পেট্রাক এবং বোকাসিও, এরা হচ্ছে ফ্রান্সের, তাই তো। আর ইংল্যান্ডের বাইরে ওই সময়ে যারা প্রভাবশালী রাইটার ছিল তাদের মধ্যে পড়ছে ডান্তে, পেট্রাক এবং বোকাসিও। আমরা পেট্রাকের নাম জানি, জি স্যার, জি স্যার, পেট্রাচন সনেট থেকে, সনেট, তাই তো, সনেট। হুজ ওয়ার্ক, সরি আমি ফ্রেঞ্চ বলছি, ইটালিয়ান রাইটার, whose works then at the summit of their influence in Italy profoundly affected the literature of Europe. তো এই হচ্ছে আমাদের 5 জন রাইটার এই 14th সেঞ্চুরিতে। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য কার নাম বলা হচ্ছে, চসারের নাম, তাই তো। আর বাকিগুলো হয়তো বই লেখেনি খুব একটা, তারা ট্রান্সলেট করেছে, কিছু কিছু বইয়ে ট্রান্সলেট করে স্ক্রিপ্ট লিখে তারা জনগণকে কি করেছে, সচেতন করেছে তাদের অধিকার সম্পর্কে, তাদের জাতীয়তা বোধ সম্পর্কে, তাই না, এবং ধনী দরিদ্রের পার্থক্য ভেদাভেদ ভুলে কিভাবে সামাজিক ইকুয়ালিটি এটা আনা যায় সেই জন্য মুভমেন্টের জন্য কিছু রাইটার কাজ করেছে। ওকে, তাহলে আমরা চসার সম্পর্কে আগে পড়ে নিই। এই যে মেইন প্রশ্নই আসে চসার থেকে, ঠিক আছে তো, বিশেষ করে ব্রড কোশ্চেন। এই জন্য চসারের রাইটিং সম্পর্কে আমাদের একটু জানা দরকার। বিশেষ করে সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, আমরা উপরের অংশটুকু পড়বো না,
কারণ এই কথাগুলো একই বিষয় ঘুরে ফিরে আসবে। আমরা লাইফ অফ চসার থেকে পড়ি, হ্যাঁ, এইখান থেকে বলছে ফর আওয়ার কনভিনিয়েন্স দ্য লাইফ অফ চসার ইজ ডিভাইডেড ইন্টু 3 পিরিয়ডস। এই পিরিয়ডগুলো খেয়াল রাখবে, কারণ এইখানেই প্রশ্নটা আসে। তাই তো, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ চসার অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, অথবা 3 ফেজেস, ডেভেলপমেন্টের 5 ফেজেস, এবং কোন এজটা কোন দেশের প্রভাব বিস্তার করেছে। এই জায়গাটা হচ্ছে এখানকার ব্রড কোশ্চেনের জন্য একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অবস্থান। এবার যে কোন কোশ্চেনটা এসে গেছে, আমি সব লেখা লাল দেখতেছি কেন? বলো। লেখাগুলো লাল দেখতেছি যে। লাল? হ্যাঁ স্যার। দেখো এখানে যদি কোশ্চেন দেখো, এখানে আমরা সবগুলো চসার দিয়ে পাচ্ছি না। দেখো, হোয়াই ইজ চসার কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, আর হচ্ছে ডিসকাস দ্য 3 স্টেজেস অফ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট, আর হচ্ছে হোয়াট পিকচার অফ 14th সেঞ্চুরি অ্যান্ড সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন চসার্স ক্যান্টারবেরি টেলস। এই হচ্ছে কোশ্চেন। তারপরে কি পুরোটাই কি চসার নিয়ে না? জি স্যার। এই জন্য এই জায়গাতে একটু আমরা গুরুত্ব দিব। দেখি প্রশ্নটা কি আসছে। ক্যান্টারবারি টেলস এবং নরমান কনকোয়েস্ট, স্যার এই দুটো আসছে। ক্যান্টারবারি টেলস যেটা প্রশ্নটা আছে, হাউ ডাজ চসার রিপ্রেজেন্ট 14th সেঞ্চুরি তাইতো এন্ড সোসাইটি ইন হিজ দ্য ক্যান্টারবারি টেলস। তার মানে এই কোশ্চেনটা চলে এসেছে, এই যে এটা, তাই তো, রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বা এটা চলে এসেছে। তিনটাই মেইনলি ইম্পর্টেন্ট কোশ্চেন ঘুরে ফিরে আসে। এর আগের বার এসেছিল ফাদার, তাহলে এবার তোমাদের আসার মতো সম্ভাবনা আছে কোনটা? 3 নম্বর, হ্যাঁ, 3 স্টেজেস। তাহলে এই জায়গাটা 3 স্টেজেস, কারণ 22 এসেছে এইটা, 23 এসেছে এইটা। এবার তাহলে তোমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবো। ঘুরে ফিরে এগুলোই আসে। ওকে, তাহলে চসার্স, হ্যাঁ, বলছে ফর আওয়ার কনভেনিয়েন্স দ্য লাইফ অফ চসার ইজ ডিভাইডেড ইনটু 3 পিরিয়ডস। দ্য ফার্স্ট, একটু খেয়াল রাখবা, ফার্স্ট হচ্ছে অফ 30 ইয়ার্স, প্রথম 30 বছর, ইনক্লুডস হিজ ইউথ অ্যান্ড আর্লি ম্যানহুড, যে সময় তিনি কাটিয়েছেন, ইন হুইচ টাইম হি ওয়াজ ইনফ্লুয়েন্সড অলমোস্ট এক্সক্লুসিভলি বাই ফ্রেঞ্চ লিটারি মডেলস। কারণ আমরা জানি ওই সময়ে ইংল্যান্ডে হয়তো প্রধানত ফ্রেঞ্চ লিটারি মডেলটাই চলতো, ওই যে মেট্রিক্যাল রোমান্স এগুলো, কারণ শুরুর দিকে 14th সেঞ্চুরি শুরুর দিকে। দ্য সেকেন্ড পিরিয়ড অফ 15 ইয়ার্স, পরবর্তী 15 বছর। তাহলে প্রথম ছিল 30 ইয়ার্স, দেখো ফার্স্ট হচ্ছে 30 ইয়ার্স আর্লি ম্যারিড পর্যন্ত, তারপর পরবর্তীতে হচ্ছে 15 ইয়ার্স কভার চসার্স অ্যাক্টিভ লাইফ অ্যাজ ডিপ্লোমেট অ্যান্ড ম্যান অফ অ্যাফেয়ার্স। তিনি কিন্তু ছিলেন একজন ডিপ্লোমেট। ডিপ্লোমেট মানে বুঝি তো, কূটনীতিক, তাই না? তিনি একজন কূটনীতিক ছিলেন, এবং কূটনীতিক হিসাবে তিনি কি করেছেন বলো? কূটনীতিকদের কাজ কি? কূটনীতিকদের কাজ কি? খালি ভেজাল লাগানো। ভেজাল লাগানো নাকি? কূটনীতিক কাজ করা মানে কি? এদের কাজ হলো দেশকে রিপ্রেজেন্ট করা অন্য দেশে, মানে বৈদেশিক সম্পর্ক রক্ষার্থে ডিপ্লোমেটরা কাজ করে। এবং তিনি ছিলেন ম্যান অফ অ্যাফেয়ার্স, মানে কি বিভিন্ন বিষয়ের মানুষ, হ্যাঁ, তিনি খুব কাজের লোক ছিলেন আর কি। এই জন্য দেখো, ইন দিস দ্য ইটালিয়ান ইনফ্লুয়েন্স সিম স্ট্রঙ্গার দ্যান দ্য ফ্রেঞ্চ। তাহলে তার ফার্স্ট পিরিয়ডটা ছিল হচ্ছে ফ্রেঞ্চ দ্বারা প্রভাবিত নাকি, আর সেকেন্ড পিরিয়ডটা কি দ্বারা প্রভাবিত? ইটালিয়ান, তাই তো। এবং থার্ড পিরিয়ড অফ 14, পরবর্তী 15 ইয়ার্স, জেনারেলি নন অ্যাজ দ্য ইংলিশ পিরিয়ড। এই পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তিনি ইংলিশ সাহিত্যের মোটামুটি প্রথম দিকে লেখাগুলো লিখেছেন। ইজ দ্য টাইম অফ চসার্স রিসেস ডেভেলপমেন্ট। হি লিভস অ্যাট হোম, এই সময় তিনি মেইনলি দেশে থাকছেন। অবজার্ভ লাইফ ক্লোজলি বাট কাইন্ডলি, অ্যান্ড হোয়াইল দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ইজ স্টিল স্ট্রং অ্যাজ শোন ইন দ্য ক্যান্টারবারি টেলস, হি সিমস টু গ্রো মোর ইন্ডিপেন্ডেন্ট অফ ফরেন মডেলস। তিনি ফরেন মডেল বাদ দিয়ে ইজ ডমিনেটেড চিপলি বাই দ্য ভিগরাস লাইফ অফ হিজ ওন ইংলিশ পিপল। তিনি ফ্রেঞ্চ মডেল, ইটালিয়ান মডেল বাদ দিয়ে তিনি তার নিজস্ব দেশের মানুষের জীবন নিয়ে তিনি মেইনলি লেখালেখি শুরু করেন, বিশেষ করে ক্যান্টারবারি টেলস আমরা যেটা দেখি। তাহলে 3টা পিরিয়ড, তাই তো, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড। কখনো কখনো এটাকে বলা হয় ফ্রেঞ্চ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড অ্যান্ড ইংলিশ পিরিয়ড, এ নামেও কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। দেখো এই জায়গায়, হ্যাঁ, যে ফ্রেঞ্চ পিরিয়ড,
ইটালিয়ান পিরিয়ড এবং ইংলিশ পিরিয়ড এইখানে এভাবে দেখানো হয়েছে কোন পিরিয়ডে তিনি কি বিষয় রচনা করেছেন এই কোশ্চেন আনসারটা। আচ্ছা, তার বলছে চসার্স বয়হুড ওয়াজ স্পেন্ড ইন লন্ডন অন টেমস স্ট্রিট। টেমস রিভার্সের কথা মনে আছে তো? জি স্যার, লন্ডন কবিতা ছিল সেখানে মেইনলি টেমস রিভারের পাশে, এমন সময় ঢাকার মতো আর কি, টেমস স্ট্রিট নিয়ার দ্য রিভার হোয়ার দ্য ওয়ার্ল্ডস কমার্স ওয়াজ কন্টিনিউয়ালি কামিং অ্যান্ড গোয়িং। যেহেতু নদীর পাশে, সেখানেই তো বিজনেস চলে আর কি। নদীতে আগে মেইন বিজনেস চলতো নদী পথে, অতএব সে সেগুলো দেখতো। দেয়ার হি স ডেইলি দ্য শিপমেন অফ দ্য ক্যান্টারবারি টেলস জাস্ট হোম ইন হিজ গুড শিপ। দেখো ম্যাডিলিন, দেখো ম্যাডিলিন, সেই শিপের নাম তিনি জানতেন, এখান থেকে পণ্য নিয়ে আসা যাওয়ার ব্যাপারটা তিনি খেয়াল করতেন। উইথ দ্য ফ্যাসিনেশন অফ আননোন ল্যান্ডস ইন হিজ ক্লোথস অ্যান্ড কনভারসেশনস, তিনি বিভিন্ন মানুষকে দেখতেন, বিভিন্ন তার খুব আগ্রহ ছিল। অফ হিজ এডুকেশন উই নো নাথিং, তার শিক্ষা সম্পর্কে আমাদের জানা নেই, এক্সেপ্ট দ্যাট হি ওয়াজ আ গ্রেট রিডার, তিনি খুব পড়ুয়া ছিলেন আর কি, খুব পড়তেন। হিজ ফাদার ওয়াজ আ ওয়াইন মার্চেন্ট, খেয়াল করো, তার বাবা ছিলেন একজন ওয়াইন মার্চেন্ট। পারভিয়ার টু দ্য রয়্যাল হাউসহোল্ড, রয়্যাল হাউসহোল্ডে তিনি প্রধানত কি করতেন? ওয়াইন সাপ্লাই করতেন। অ্যান্ড ফ্রম দিস অ্যাক্সিডেন্টাল রিলেশনশিপ বিটুইন ট্রেড অ্যান্ড রয়্যালটি মে হ্যাভ অ্যারাইজেন দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাট 17 ইয়ার্স চসার ওয়াজ মেড পেজ টু দ্য প্রিন্স এলিজাবেথ। দেখো, বাবার যেহেতু রয়্যাল, তাই তো একটা সম্পর্ক ছিল, এই জন্য এই সম্পর্কের খাতিরে 17 বছর বয়সে চসার কি হয়ে গেল? কি হলো বলতো? তাকে কি বানানো হলো? পেজ বানানো হলো। পেজ বুঝো কি জিনিস? পেজ কি জিনিস? পেজ মানে কি? পৃষ্ঠা? পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ওরকম কিছু। A page in the royal household of the United Kingdom is a দেখো ইউনিফর্ম স্টাফ মেম্বার, ঠিক আছে তো? ইউনিফর্ম স্টাফ, এদের কাজ কি? দেখো এই যে এইভাবে রাজা বা রানীর সাথে থাকা, হেল্প করা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই পেজ কোর্টে থাকে। তো যাই হোক, তাই বলছে সে পেজ হয়ে গেল টু দ্য প্রিন্সেস এলিজাবেথ। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ হিজ কানেকশন উইথ দ্য ব্রিলিয়ান্ট কোর্ট, আর তখন থেকেই এই রাজ দরবারের সাথে তার একটা কানেকশন শুরু হয়ে গেল। হুইচ ইন দ্য নেক্সট 40 ইয়ার্স আন্ডার 3 কিংস হি ওয়াজ টু নো সো ইন্টিমেটলি। এভাবেই সে 3টা রাজার অধীনে সেখানে কাজ করেছে পরবর্তী 40 বছর। এমনকি দেখো এই যে 100 ইয়ার্স ওয়ার পড়লাম না, বলছে at 19 he went with the king on one of the many expedition of the 100 years war। 100 years war এর অনেক যে যুদ্ধ হতো তার ভিতরে একটাতে সে গিয়েছিল। and here he saw chivalry and all the pageantry of medieval war at the height of their outward splendor, যে যুদ্ধ কেমন হয় এবং যারা যোদ্ধা তারা কি ধরনের জাঁকজমকতা নিয়ে যুদ্ধ করতে যায়, সে শিভালরিক আচরণ তিনি কিন্তু দেখেছিলেন। এমনকি তাকে কি করা হয়েছিল? ধরে নিয়ে যাচ্ছে, দেখো, টেকেন প্রিজনার এট দ্য আনসাকসেসফুল সিজ অফ রেহিমস। তাহলে রেহিম নামে একটা জায়গাতে তারা একটা আক্রমণ করেছিল, সেই আক্রমণটা আনসাকসেসফুল হওয়ার কারণে তাদেরকে কি করা হলো? বন্দী করা হলো। এবং পরবর্তীতে হি ইজ সেইড টু হ্যাভ বিন র্যানসামড বাই মানি আউট অফ দ্য রয়্যাল পার্স, এবং রাজার দরবার থেকে টাকা দিয়ে র্যানসম মানে বুঝো তো? মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়। তারপর রিটার্নিং টু ইংল্যান্ড হি বিকেম আফটার আ ফিউ ইয়ার্স স্কোয়ার অফ দ্য রয়্যাল হাউস, সে স্কোয়ারও হয়ে গেল, অ্যান্ড দ্য পার্সোনাল অ্যাটেন্ডেন্টস অ্যান্ড কনফিডেন্ট অফ দ্য কিং। It was during this first period that he married a maid of honor to the queen. This was probably Philippa Roet, sister to the wife of John Gaunt, the famous Duke of Lancaster. অত আমাদের জানার দরকার নেই, জাস্ট এত নামটাও জানার দরকার নেই, আমাদের খেয়াল রাখতে হবে তার উত্থানটা কেমন হয়েছে, কারণ এই 3টা এজের ভিতরে কিন্তু আমাকে উল্লেখ করতে হবে, তাই না? কিভাবে প্রভাবিত হয়েছে সেটা আমাদের জানতে হবে। From numerous whimsical reference in his early poems, it has been thought that this marriage into a noble family was not a happy one. গরিব মানুষ যদি ধনী পরিবারে বিয়ে করে, কোনো পুরুষ যদি বিয়ে করে, একজন গরিব মনে করো পরিবার থেকে একটা ছেলে যদি ধনী কোনো মেয়েকে বিয়ে করে, অধিকাংশ ক্ষেত্রে কেমন হয় সেই ছেলের দশা বলো তো? ওটাই করবে, এখানে বসো, ভালো হয় না? বুঝবে, খারাপই হয়, কাজের ভুয়া হয়ে যায় নাকি? এই জন্য তার অবস্থা সেমনটাই হয়েছিল। একটু বুঝে রেখো ছেলেদের, ছেলেটা একটু বুঝে রাখবা।
There was a noble family was not a happy one, but this is purely a matter of supposition or of a doubtful inference. তবে এটা অনুমান করা হয়েছে যে হ্যাপি ছিল না, আসলে আমরা এটা জানি না। এরপর হচ্ছে দেখো, ইন 1370 চসার ওয়াজ সেন্ট অ্যাব্রোড অন দ্য ফার্স্ট অফ দোজ ডিপ্লোম্যাটিক মিশন। তাহলে প্রথম সে গেল ডিপ্লোম্যাটিক মিশনে, হ্যাঁ, দ্যাট ওয়ার টু অকুপাই দ্য গ্রেটার পার্ট অফ দ্য নেক্সট 15 ইয়ার্স, যেখানে পরবর্তী 15 বছর সেই ডিপ্লোমেট হিসেবে কাজ করেছে। 2 years later he made his first official visit to Italy, দেখো ইটালিয়ান, হ্যাঁ, ইটালিয়ান পিরিয়ড, তিনি প্রথম ইটালিতে যান, টু অ্যারেঞ্জ দ্য কমার্শিয়াল ট্রিটি উইথ জেনোয়া। And from this time is noticeable a rapid development in his literary powers and prominence of literary Italian literary influence. কেন ইনফ্লুয়েন্স হলো এই পিরিয়ডে, ইটালিয়ান দ্বারা কেন ইনফ্লুয়েন্স হয়েছে? কারণ তিনি ডিপ্লোম্যাটিক কাজেই ইটালিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ইটালিয়ান যে লিটারেরি জানরাগুলো আছে বা লিটারেচার আছে তার দ্বারা ইনফ্লুয়েন্সড হন ব্যাপকভাবে। আর ডিউরিং দ্য ইন্টারভেলস বিটুইন হিজ ডিফারেন্ট মিশনস, এবং ইটালিতে থাকা অবস্থায় বিভিন্ন মিশনে যখন তিনি যেতেন, এই মিশনের যখন তিনি ছুটি পাইতেন বা ফাঁকা সময়গুলোতে কি করতেন, হি ফিল্ড ভেরিয়াস অফিস অ্যাট হোম, চিফ অফ হুইচ ওয়াজ কন্ট্রোলার অফ কাস্টমস অ্যাট দ্য পোর্ট অফ লন্ডন। তিনি পোর্ট অফ লন্ডনের, তাই তো, চিফ কন্ট্রোলার হিসাবে কাজ করতেন, হ্যাঁ, হিসাবরক্ষণ হিসাবে কাজ করতেন, হিসাবরক্ষক হিসাবে। An enormous amount of personal labor was involved, but Chaucer seemed to have found time to follow his spirit into the new field of Italian literature. কিন্তু এত কিছু কাজ করার পরেও তিনি কিন্তু ওই সাহিত্য ছাড়েননি, তিনি তার ভিতরে এই সাহিত্যের যে স্পিরিট সেটা কিন্তু থেকেই গিয়েছিল, হ্যাঁ, এটা বলা হচ্ছে। তারপর দেখো, ইন 1386 Chaucer was elected member of parliament from Kent, তিনি আবার মেম্বার অফ পার্লামেন্ট হন। And the distinctly English period of his life and work begin, আর এখান থেকে মেইনলি তার ইংলিশ পিরিয়ড শুরু। দো এক্সিডিংলি বিজি ইন পাবলিক অ্যাফেয়ার্স, তাহলে একজন মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু অনেক ব্যস্ত থাকেন, তাই না? এত ব্যস্ত থাকা সত্ত্বেও, অ্যান্ড রিসিভার্স অফ কাস্টম, হিজ হার্ট ওয়াজ স্টিল উইথ বুকস ফ্রম হুইচ অনলি নেচার কুড উইন হিম। নেচার ছাড়া, হ্যাঁ, বাকি সব কিছুই তাকে সহজে সাহিত্য থেকে দূরে রাখতে পারেনি। একজন মেম্বার পার্লামেন্ট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু পড়াশোনা চালিয়ে গেছেন, লেখালেখি চালিয়ে গেছেন। In the 14th century, politics seems to have been for honest man a very uncertain business. হ্যাঁ, আর ওই সময়ে একজন রাজনীতিবিদের জন্য, আচ্ছা, রাজনীতিবিদের লাইফটা কি সবসময় কি আনসার্টেন না? অধিকাংশ ক্ষেত্রে আমাদের মতো দেশ হলে পারে। জি স্যার, নিশ্চিত নিশ্চিত অনিশ্চিত। হ্যাঁ, তাদের ওই সময় ছিল, মানে 14th সেঞ্চুরিতে এই একজন পলিটিক্সে যারা থাকতো এদের জন্য জীবন ছিল একটা আনসার্টেন বিজনেস। Chaucer naturally adhered to the party of John of Gaunt, and his fortunes rose or fell with those of his leader. অতএব কখনো সে উন্নত করতেছে, কখনো পড়ে যাচ্ছে, এটা লিডারদের উপর ডিপেন্ড করতো। ফ্রম দিস টাইম আনটিল হিজ ডেথ হি ইজ আপ অ্যান্ড ডাউন অন দ্য পলিটিক্যাল ল্যাডার, কখনো উন্নতিতে কখনো তো অবনতিতে। টুডে উইথ মানি, কখনো তার প্রচুর টাকা পয়সা, অ্যান্ড গুড প্রসপেক্ট, টুমোরো ইন পভার্টি অ্যান্ড নেগলেক্ট। হ্যাঁ, রাইটিং হিজ কমপ্লেন টু হিজ এমটি পার্স, এই নামে সেটা বইও লিখছে, হুইচ হি হিউমারাসলি কলস হিজ সেভিয়ার ডাউন ইন, এটা তো যাও। এই হচ্ছে বলছে, ফর হি ডাইড দ্য নেক্সট ইয়ার, এখানে একটা কথা দেখো, দিস পোয়েম কল্ড দ্য কিংস অ্যাটেনশন টু দ্য পয়েটস, তিনি একটা কবিতা লেখেন, হ্যাঁ, এই কবিতার কারণে রাজার মনোযোগ চলে যায় তার দিকে, হ্যাঁ, এবং বুঝতে পারে যে তার একটু হেল্প দরকার, and increased his pension, but he had but few months to enjoy the effect of this unusual complaint, for he died the next year 1400, দেখো সে 1400 মারা যায়, and was buried with honor in Westminster Abbey. The last period of his life, though outwardly most troubled, was the most fruitful of all, কারণ কি সেই সময় তিনি লিখতে পেরেছিলেন বেশি, হ্যাঁ, দেখো, his truth or good counsel reveals the quite beautiful spirit of his life, unspoiled either by the greed of trade or trickery of politics, মানে তিনি বিজনেস এবং পলিটিক্স থেকে দূরে থাকার কারণে তিনি সুন্দর বই লিখতে পেরেছেন এই সময়, হ্যাঁ, বিউটিফুল স্পিরিটে তিনি লিখেছেন। তো এই হলো মোটামুটি মনে করো তার হচ্ছে 3টা পিরিয়ডের সম্পর্কে হালকা করে বলা। কি কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার, জি স্যার। ফ্রান্সের ইনফ্লুয়েন্স পেল, যদিও ক্লিয়ারলি বলা নেই খুব একটা, এগুলো আমাদের ওই নোটে তুমি পাবা, বা হচ্ছে আমাদের যে কোশ্চেন আনসারগুলো আছে সেখানে আমরা একটু দেখবো। ওয়ার্কস অফ চসার ফার্স্ট পিরিয়ড, এবার শুরু হলো প্রত্যেকটা পিরিয়ডকে আলোচনা করা। তাহলে ফার্স্ট পিরিয়ডের রাইটিংগুলো কি কি, দু একটা করে নাম এখানে খেয়াল রাখতে হবে। দ্য ওয়ার্কস অফ চসার আর রাফলি ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস করেসপন্ডিং টু দ্য 3 পিরিয়ডস অফ লাইফ। দেখো, ইট শুড বি রিমেম্বার্ড হাউএভার ইট ইজ ইম্পসিবল টু ফিক্স এক্সাক্ট ডেট, এখানে অবশ্যই এক্সাক্ট ডেট নাই যে কোথা থেকে শুরু করে কোন পিরিয়ডের কত তারিখ পর্যন্ত বা কত সাল পর্যন্ত। Some of his Canterbury Tales were written earlier than the English period and were only grouped with the others in his এগুলো দরকার নেই। The best known, though not the best, poems of the first period is the Romaunt of the Rose, রোমান মানে রোমান্স, যেটা ট্রান্সলেট করে দেখো, ট্রান্সলেশন ফ্রম দ্য ফ্রেঞ্চ রোমান ডি লা রোজ,
তার মানে এই সময়ে ফ্রান্সের একটা প্রভাব তার উপরে ছিল। তিনি কি করেছেন, ফ্রান্সের গুরুত্বপূর্ণ রাইটিংগুলোকে তিনি ট্রান্সলেট করে ইংরেজিতে তার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে রোমান ডি লা রোজ এটা হচ্ছে কি ফ্রেঞ্চ নেম, আর ইংলিশ নেম কি রোমান্ট অফ দ্য রোজ। এটা কি ছিল, দ্য মোস্ট পপুলার পোয়েম অফ দ্য মিডল এজেস, আ গ্রেসফুল বাট এক্সিডিংলি টায়ারসাম অ্যালেগরি অফ দ্য হোল কোর্স অফ লাভ। এখানে আমাদের অত জানার দরকার নেই এর কাহিনী, ঠিক আছে। তারপর হচ্ছে পারহ্যাপস দ্য বেস্ট পোয়েম অফ দিস পিরিয়ড ইজ দ্য ডেথ অফ, দেখো, ব্ল্যান্স দ্য ডাসেস, হ্যাঁ, ব্ল্যাঙ্ক দ্য ডাসেস, এটা হচ্ছে তার হচ্ছে বেস্ট পোয়েম, বেটার নন অ্যাজ দ্য বুক অফ ডাসেস, এই নামে বেশি পরিচিত। আ পোয়েম কনসিডারেবল ড্রামাটিক অ্যান্ড ইমোশনাল পাওয়ার, রিটেন আফটার দ্য ডেথ অফ ব্ল্যাঙ্ক, ওয়াইফ অফ চসার্স প্যাট্রন জন অফ গন্ট, তাহলে এর ওয়াইফের মৃত্যুতে এটা তিনি লেখেন, হ্যাঁ। এডিশনাল পোয়েমস আর দ্য, দেখো, কমপ্লেন টু পাইট, তৎকালীন সময় বানানগুলো একটু খেয়াল করো, বানান, হ্যাঁ, দেখো ডাসেস বানান খেয়াল করো, বুক বানান খেয়াল করো, হ্যাঁ, ডেথ বানান খেয়াল, এটা হচ্ছে ডেথ বানান কিন্তু, ঠিক আছে। তো চসারের রাইটিং দিলে বুঝবা যে যেমন প্রোনাউন্সিয়েশন তেমন বানান ছিল, এখনকার মতো আধুনিক ছিল না, বা আধুনিক যেমন বানানটা এসেছে তখন এগুলো অনেক পরিবর্তন, তাই না। অ্যাডিশনাল পোয়েম আরও ছিল। এছাড়াও দেখো এবিসি, আ প্রেয়ার টু দ্য ভার্জিন, ট্রান্সলেটেড ফ্রম দ্য ফ্রেন্স অফ সিস্টেন্সিয়ান মংস, এইভাবে তিনি বেশ কিছু লিখেছেন, এত আমাদের দরকার নেই। এরপর হচ্ছে সেকেন্ড পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডটা কোন পিরিয়ড জানো, কোন দেশের দ্বারা প্রবাহিত? ইটালিয়ান, তাই তো, ইটালিয়ান দ্বারা প্রভাবিত। The chief work of the second or Italian period is Troilus and Cressida, খুবই গুরুত্বপূর্ণ poem, a poem of 8,000 lines. The original story was a favorite of many authors during the Middle Ages and Shakespeare make use of it in his Troilus and Cressida। দেখো, শেক্সপিয়ারের বইয়ের নাম হচ্ছে কি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, এই বইয়ের উপর ভিত্তি করে শেক্সপিয়ার একটা বই লেখে। তাহলে চসারের বইটার নাম কি, বানানটা খেয়াল করো, ট্রয়লাস বানান দুটো ঠিকই আছে, শুধু ক্রেসিডা বানানটা একটু ভুল, মানে দুই রকমের, হ্যাঁ, এইটা। তাহলে ইটালিয়ান পিরিয়ডের সব থেকে চিপ ওয়ার্ক হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। এটা হচ্ছে কি 80,000 লাইনের, দেখো 8,000 লাইনের একটা পোয়েম। দ্য ইমিডিয়েট সোর্স অফ চসার্স পোয়েম ইজ, দেখো, বোকাসিও। বোকাসিও কি ইটালিয়ান একজন রাইটার না, তার বই থেকে মেনলি নেওয়া, হ্যাঁ। যদিও তিনি এটা নিয়েছেন, বাট দ্য লাভ কি হচ্ছে, বাট হি ইউজেস হিজ ম্যাটেরিয়াল ভেরি ফ্রিলি টু রিফ্লেক্ট দ্য আইডিয়ালস অফ হিজ ওন এজ অ্যান্ড সোসাইটি, মানে তিনি কপি করেছেন কিন্তু তার ভিতরে তার দেশ এবং তার সমাজের আইডিয়ালগুলোকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। সো গিভস টু দ্য হোল স্টোরি আ ড্রামাটিক ফোর্স অ্যান্ড বিউটি হুইচ ইট হ্যাড নেভার বিন বিফোর, মানে যখন বোকাসিও লিখছে সেখানে ড্রামাটিক ইফেক্ট ছিল না, কিন্তু যখন চসার এটাকে ট্রান্সলেট করেছেন তিনি ড্রামাটিক ফোর্স দিয়েই তৈরি করেছেন। এছাড়াও আরেকটা হচ্ছে কি, দ্য হাউস অফ ফেম ইজ ওয়ান অফ চসার্স আনফিনিশড পোয়েম, হ্যাভিং দ্য রেয়ার কম্বিনেশন অফ লফটি থটস অ্যান্ড সিম্পল হোমলি ল্যাঙ্গুয়েজ, শোয়িং দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য গ্রেট ইটালিয়ান মাস্টার। এগুলো আমাদের দরকার নেই। তাহলে এখানে আমরা এই যে দুটা নাম পেলাম বইয়ের, একটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, আর একটা হলো কি হাউস অফ ফেম, তাই না। আর তার আগে কি পেলাম আমরা, তার আগে পেলাম কি বলো, রোমান্ট অফ দ্য রোজ আর ডেথ অফ ব্ল্যাঙ্কি দ্য ডাসেস বা বুক অফ দ্য ডাসেস। এছাড়া এবিসি বা এরকম কিছু রয়েছে, এই দুটো আমরা খেয়াল করবো। দেখো ওইগুলোই মেইনলি এখানে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা যদি একটু খেয়াল করো দেখবা এই যে দেখো, হ্যাঁ, ফার্স্ট পিরিয়ড লিটারি মডেলস দ্বারা ফ্রেন্স, দেখো দ্য বুক অফ দ্য ব্ল্যান্স, হ্যাঁ, রোমান ডি লা রোজ, দ্য রোমান্ট অফ দ্য রোজ, হ্যাঁ, এগুলো দেখানো হয়েছে। সেটা কমপ্লেন্ট অফ দ্য মার্স, কমপ্লেন্ট ইনটু দ্য রিটি, এগুলো লিখেছেন। তারপর যে সেকেন্ড পিরিয়ডে তিনি ছিলেন কাদের দ্বারা, এই যে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, তাই না, হ্যাঁ। তারপর হচ্ছে হাউস অফ ফেম, পার্লামেন্ট অফ দ্য ফাউলস, এগুলো সেকেন্ড পিরিয়ডে। থার্ড পিরিয়ডে হচ্ছে আমাদের ক্যান্টারবেরি টেলস, যেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম লেখা, ফুল একটা ইংরেজি ডিটেলস, তাই বুঝে দেখো। তাহলে হাউস অফ ফেম যেটা বললাম, ইটালিয়ান মাস্টার ইন দ্য পোয়েম দ্য অথর ইজ, এত দরকার নেই আমার, জাস্ট এই বইয়ের নামগুলো খেয়াল রাখলেই হবে। কারণ এই সময়ে তিনি কি হয়েছেন, যে সেই সময়ের ইতালিয়ান যারা মাস্টার ছিল, ডান্তে, ওভিড, ভার্জিল, এদের বই দ্বারা তিনি কিন্তু অ্যাফেক্টেড হয়েছিলেন, তাই না, প্রভাবিত হয়েছিলেন, ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, দিয়ে তিনি ওই বইগুলো লিখেছেন। এরপর হচ্ছে দ্য থার্ড গ্রেট পোয়েম অফ দ্য পিরিয়ড ইজ দ্য লেজেন্ড অফ, দেখো, গুড উইমেন, হ্যাঁ, দেখো লিজেন্ড বানান কি, গুড বানান কি, উইমেন বানান কি, হ্যাঁ, দেখো WIMEN উইমেন। দেখো রেস্টিং ইন দ্য ফিল্ডস অ্যামং দ্য ডেইজিস
যেহেতু থার্ড পিরিয়ডে কি সে কি আর কূটনীতিক ছিল নাকি রাজনীতিবিদ ছিল এই সময়? রাজনীতিবিদ, পার্লামেন্টের সদস্য, কেন্দ্রে সময় কাটিয়েছে। আর দেশের সময় কাটাতে গিয়ে মোটামুটি সে দেশের সম্পর্কে জেনেছে, দেশ সম্পর্কে বুঝেছে, এবং সেই হিসাবেই তিনি লেখালেখি করেছেন, তাই না? বলছে ফার্স্ট কাম দ্য লাভ গড, এগুলো আমাদের অত দরকার নেই, এই সময়ের বইটা আমরা খেয়াল করব। রোমান অফ দ্য রোজ তো হচ্ছে তোমার কোন পিরিয়ডের? ফার্স্ট পিরিয়ডে, তাই না? সরি, এটা তো আমরা সেকেন্ড পিরিয়ডে আছি, তাই জন্য বলছি কি ব্যাপার। ওকে, আচ্ছা, এগুলো আমাদের অতটা দরকার নেই, আমরা সরাসরি ওই বই দুইটা তিনটা নাম মনে রাখবো, এগুলো একটু খেয়াল রাখবো, আর ওর সাথে আলোচনার বিষয়টা আমরা দেখবো। থার্ড পিরিয়ডে চলে আসলো। দেখো থার্ড পিরিয়ডটাই হচ্ছে মেইনলি এখানে যেটা বলা হয়েছে। হ্যাঁ, বলছে থার্ড পিরিয়ড চসার্স মাস্টারপিস দ্য ক্যান্টারবেরি টেলস, এটার উপরে মেইনলি কোশ্চেনটা আসে, ব্রড কোশ্চেনের উপরে, যেটা অলরেডি এসে গেছে, তাই না? যে ক্যান্টারবেরি টেলসের উপর ভিত্তি করে 14th সেঞ্চুরি, যেমন আমরা বিওল্ফের উপর ভিত্তি করে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মানুষের বিষয়টা দেখবো, তাই না? ঠিক একইভাবে এখানেও দেখানো হয়েছে। থার্ড পিরিয়ড চসার্স মাস্টারপিস দ্য ক্যান্টারবেরি টেলস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক ইন অল লিটারেচার, fills the third or English period of his life. The plan of the work is magnificent to represent the wide sweep of English life by gathering a motley company together and letting each class of society tells its own favorite stories. মানে তিনি এখানে ইংলিশ লাইফের প্রত্যেকটা সেক্টর থেকে একজন করে মানুষকে তিনি নেন, নিয়ে তাদের মুখ দিয়েই তিনি তাদের জীবন সম্পর্কে গল্প হিসেবে বলেন, আর ওরা যা বলে গল্পে সেটাকে তিনি এই টেলস হিসাবে লিখে ফেলেন। হ্যাঁ, তাই বলছে যে সকল শ্রেণীর মানুষের রিপ্রেজেন্ট দ্য ওয়াইড সুইপ অফ ইংলিশ লাইফ বাই গ্যাদারিং আ মোটলি কোম্পানি টুগেদার অ্যান্ড লেটিং ইচ ক্লাস অফ সোসাইটি টেল ইটস ওন ফেভারিট স্টোরিজ। দো দ্য গ্রেট ওয়ার্ক ওয়াজ নেভার ফিনিশড, এটা তিনি শেষ করে যেতে পারেননি, চসার সাকসিডেড ইন হিজ পারপাস সো ওয়েল দ্যাট ইন দ্য ক্যান্টারবেরি টেলস হি হ্যাজ গিভেন আস আ পিকচার অফ কন্টেম্পোরারি ইংলিশ লাইফ। এইখানেই তিনি তৎকালীন সময়ের ইংলিশ লাইফকে সুন্দরভাবে তুলে ধরতে পারেন। ইটস ওয়ার্ক, ইটস প্লে ইত্যাদি, ইটস ডিড অ্যান্ড ড্রিমস, ফান, সিম্প্যাথি, মানে যা কিছু আছে ইংলিশ লাইফের সব কিছুকে তিনি এই রাইটিং এর মাধ্যমে তুলে ধরেন। দেখো, সিম্প্যাথি অ্যান্ড হার্ট অফ জয় অফ লিভিং সাচ অ্যাজ নো আদার সিঙ্গেল ওয়ার্ক অফ লিটারেচার হ্যাজ এভার ইকুয়াল। হ্যাঁ, আর কোনো লিটারেরি ওয়ার্কে এইভাবে ইকুয়ালি দেখা যায় না। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। কিভাবে প্ল্যান করা হলো সেটা সম্পর্কে আমরা একটু জানবো, কারণ এটা শর্ট নোট হিসেবে আসে। শর্ট কোশ্চেন কি এসেছিল কি জানি পরীক্ষায় এবার এখান থেকে? নান-স্পিচ টেল এসেছিল, চসার আসেনি, এই ক্যান্টারবেরি টেলস আসেনি। এবার ক্যান্টারবেরি টেলস থেকে শর্ট কোশ্চেন আসবে, কারণ যেহেতু ব্রড কোশ্চেনটা ক্যান্টারবেরি টেলস থেকে না এসে পুরো এজ ভিত্তিক আসবে, দেখবা। ও আরেকটা আছে ব্ল্যাক ডেথ, এখানে ব্ল্যাক ডেথ এসেছিল, কারণ এই যে ব্ল্যাক ডেথের ব্যাপার আছে, এখানে দুটা কোশ্চেন আছে, ব্ল্যাক ডেথ আর হচ্ছে নান-স্পিচ টেল, এই দুটা এসেছে। আর ব্রিফ কি এসেছিল এখানে? ব্রিফ কোশ্চেন আসেনি, হ্যাঁ, এই পিরিয়ড থেকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম চসার কে, তাই তো? চসার কিভাবে রাজদরবারে ঢুকলো, তার তিনটা পিরিয়ডের নাম কি, এবং তিনটা পিরিয়ডের কিছু কিছু বই, জাস্ট এই বইয়ে তোমরা দাগিয়ে রাখবা, এবং সেগুলোই আমি ওখানে মেইনলি দিয়েছি। দু একটা এদিক ওদিক হতে পারে, কারণ অনেকগুলো কি কথা এখানে বলা নেই। তা ক্যান্টারবেরি টেলস যে বইটা তিনি লিখেছিলেন তার প্ল্যানটা কিভাবে হলো? বলছে প্ল্যান অফ দ্য ক্যান্টারবেরি টেলস অপোজিট ওল্ড লন্ডন, ঠিক আছে তো? বলছে ঠিক ওল্ড লন্ডনের অপোজিটে অ্যাট দ্য সাউদার্ন এন্ড অফ লন্ডন ব্রিজ, লন্ডন ব্রিজের সাউদার্ন এন্ডে ওয়ান স্টুড দ্য ট্যাবার্ড ইন অফ সাউথ ওয়ার্ক। ট্যাবার্ড ইন বুঝো? একটা ইন বুঝি তো আমরা, ইন সরাইখানা বা যে বিশ্রামাগার। হ্যাঁ, ট্যাবার্ড বানানটা কি? আমি TABARD। হ্যাঁ, দেখো ট্যাবার্ড ইন কোথায় অবস্থিত ছিল? ট্যাবার্ড ইন ওয়াজ দ্য রিয়েল ইন ইন সাউথওয়ার্ক লন্ডন দ্যাট ওয়াজ ফিচার্ড ইন জিওফ্রি চসার ক্যান্টারবেরি। ইট ওয়াজ এ পপুলার মিটিং প্লেস এই সময় এখানে, তাই তো? তাহলে দেখি তো ইয়া পাওয়া যায় কিনা। এইরকম ছিল ইনটা, দেখো তৎকালীন সময়ের এই একটা তৎকালীন সময়ের হোটেল বা ইন, এখানে মানুষজন এসে থাকতো হয়তো রাতে, ঠিক আছে? এই দেখানো হচ্ছে এইভাবে তারা বসতো, বসে খেত। হ্যাঁ, এই ইনটা। স্যার ইন মানে কি হোটেল? কোনটা কোনটা?
ইন মানে কি হোটেল? হ্যাঁ, ইন মানে হোটেল। বা এখন বর্তমানে ভারতে যে ধাবাগুলা থাকে। ঠিক আছে, দেখো এগুলো কি করা হতো। দেখো ট্যাবার্ডিন ওয়াজ স্টাবলিশড ইন 1307, ইট ওয়াজ ভেরি বার্ন ডাউন। দেখো এটা পুড়ে যায়, হ্যাঁ, 1676 সালে। অ্যান্ড ট্যাবলোট ওয়াজ ডিমোলিশড ইন 1873, এই সময়গুলো ধ্বংস করে দেওয়া হয়। ক্যান্টারবারি টেলসের এখানে আমরা যে কাহিনীটা সেখানে আমরা এটা দেখব। ওকে, তাহলে এটা একটা মিটিং প্লেস বা ইন জাতীয় জায়গা। আ কোয়ার্টার মেড ফেমাস নট অনলি বাই দ্য ক্যান্টারবারি টেলস, বলছে এই যে ইনটা এটা শুধু যে ক্যান্টারবারি টেলসের জন্য ফেমাস হয়েছিল তা নয়, বাট অলসো বাই দ্য ফার্স্ট প্লে হাউসেস হোয়ার শেক্সপিয়ার হ্যাড হিজ ট্রেনিং। এখানে প্লে হাউসও ছিল। প্লে হাউস মানে কি, যেখানে নাটক উপস্থাপন করা হতো, তাই তো। এবং এখানে নাকি শেক্সপিয়ারও ট্রেনিং নিয়েছিল, ঠিক আছে, এই জায়গাতে। তো সেই হিসাবে ওই জায়গাটা খুবই বিখ্যাত। দিস সাউথ ওয়ার্ক ওয়াজ দ্য পয়েন্ট অফ ডিপার্চার অফ অল ট্রাভেল টু দ্য সাউথ অফ ইংল্যান্ড। অতএব এখানে এমন একটা জায়গা ছিল যেখান থেকে কি করতো, সবাই নর্থ থেকে সাউথে যেত। স্পেশালি অফ দোজ মেডিয়েবল পিলগ্রিমেজ, বিশেষ করে যারা পিলগ্রিমেজে যেত। পিলগ্রিমেজ মানে বুঝো তো, তীর্থে যেত। কোথায়? টু দ্য শ্রাইন অফ থমাস আ বেকেট ইন ক্যান্টারবেরি। তাহলে ক্যান্টারবেরিতে থমাস বেকেট নামে যে একটা সাধু ছিল, সেন্ট ছিল, তার শ্রাইনে, যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের শ্রাইন বা মাজার আছে, তাই না? মাজার বুঝি আমরা, যেমন হচ্ছে মহাস্থানগড়ে রয়েছে মাজার, চট্টগ্রামে রয়েছে মাজার, আছে না? সিলেটে রয়েছে মাজার, খুলনাতে রয়েছে মাজার, বিভিন্ন সেন্টদের মাজার, ইসলাম ধর্মের প্রচারকদের, আছে না? জি স্যার। বায়জিদ বোস্তামির মাজার কোথায়? চট্টগ্রাম, তাই তো। তারপর হচ্ছে খানজাহান আলীর মাজার কোথায়? খানজাহান আলী খুলনা। হ্যাঁ, তারপরে শাহ বলকির মাজার কোথায়? শাহ বলকি মহাস্থানগড়, তাই তো, বগুড়া। তারপর হচ্ছে শাহপরানের মাজার আছে, শাহপরান সিলেটে। ধরো তাহলে এরকম ভাবে এখানে এরকম মাজার ছিল হচ্ছে থমাস বেকেটের ক্যান্টারবেরিতে। সেই ক্যান্টারবেরিতে যাওয়ার জন্য লোকজন মেনলি তারা কিসে উঠতো? জাহাজে উঠতো, ঠিক আছে। তো প্রথমে এখানে থাকতো এসে, বলছে দেখো, অন আ স্প্রিং ইভিনিং at the inspiring time of the year when Longgen folk to go on all pilgrimage. Longgen মানে কি? অসংখ্য লোক যখন তারা গন মানে যাওয়া, on pilgrimage, Chaucer alighted at the Tabardine. সেও এই ট্যাবার্ডিনে আসলো। সে একদিন উঠলো এই জায়গায়, দেখলো অসংখ্য মানুষ এখানে আছে, and finds it occupied by a various company of people bent on a pilgrimage. মানে সবাই পিলগ্রিমেজে যাওয়ার জন্য লোক এখানে উঠছে। Chance alone had brought them together. হয়তোবা ভাগ্য তাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে, সবাই এক জায়গায় হয়েছে, অসংখ্য মানুষ এখানে আছে। And for it was the custom of pilgrims to wait at some friendly inn until a sufficient company were gathered to make the journey pleasant and safe for rovers, তাই না? কারণ কি, ওই সময়ে এরকম তো বিদ্যুৎ ছিল না, এরকম ইঞ্জিন চালিত গাড়ি ছিল না, তাই না? তাহলে সন্ধ্যা রাত হলে পারে কি হতো, ডাকাত দলের একটা অত্যাচার হতো। তাই যখন অনেকগুলো জাহাজ একসাথে মিলে যদি যেত, তাহলে হয়তো এই রোভারদের অত্যাচার থেকে বাঁচা যেত। তাই তারা করতো কি, প্রথমে সবাই একসাথে আসতো, এসে ইনে থাকতো। ইনে থেকে যখন একটা উপযুক্ত সময় হতো, অনেক যাত্রী যখন হতো, তখন তারপরে সবাই মিলে যাত্রা করতো। তো এই সুযোগ মোটামুটি চসার পেয়ে গেল। হ্যাঁ, চসার জয়েন্স দিস কোম্পানি হুইচ ইনক্লুডেড অল ক্লাসেস অফ সোসাইটি ফ্রম অক্সফোর্ড স্কলার টু দ্য ড্রাঙ্কেন মিলার and accepts gladly their invitation to go with them on the morrow. মানে পরের দিন সকালে তাদের সাথে যাবে নাকি, এই ইনভাইটেশন তিনি গ্রহণ করলেন। কোথায় যাবে তাহলে তারা? তীর্থে যাবে। তীর্থ যাবে কোথায়? জায়গাটার নাম কি? থমাস বেকেট অফ ক্যান্টারবেরি, তাই তো, শ্রাইন, তাই তো, শ্রাইন অফ থমাস বেকেট ইন ক্যান্টারবেরি। তাহলে ক্যান্টারবেরিতে এই জন্য নামটা এসেছে ক্যান্টারবেরি। হ্যাঁ, ক্যান্টারবেরি টেলস মানে ক্যান্টারবেরিতে যাওয়ার পথে যে টেলস গুলো তারা অ্যারেঞ্জ করেছিল সেটাকে হচ্ছে ক্যান্টারবেরি টেলস। আচ্ছা, অ্যাট সাপার
সাপারের সময় দ্য জোভিয়াল হোস্ট অফ ট্যাভার্ডিন, তাহলে ট্যাভার্ডিনের যে হোস্ট মানে কি, যে হচ্ছে ওখানকার মালিক নাকি, সে কি করলো, সাজেস্ট দ্যাট টু এনলিভেন দ্য জার্নিটাকে আরো বেশি আনন্দময় করার জন্য ইচ অফ দ্য কোম্পানি শ্যাল টেল 4 টেলস, সবাইকে 4টা করে গল্প বলতে হবে। কয়টা করে গল্প বলতে হবে? 4টা। 4টা। টু গোয়িং অ্যান্ড টু কামিং, যেতে 2টা, আসতে 2টা। অন হোয়াট এভার সাবজেক্ট শ্যাল সুট হিম বেস্ট, মানে যে কোনো বিষয়ে যা মনে হয় যে কোনো বিষয়ে তারা গল্প বলবে। অ্যান্ড দ্য হোস্ট উইল ট্রাভেল উইথ দেম অ্যাজ আ মাস্টার অফ সেরিমনিজ, এবং তিনি তাদের লিডার হিসাবে তাদের সাথে ট্রাভেল করবেন। অ্যান্ড হু এভার টেলস দ্য বেস্ট স্টোরি, এবং যে সবচেয়ে বেস্ট স্টোরিটা বলতে পারবে, শ্যাল বি গিভেন আ ফাইন সাপার অ্যাট দ্য জেনারেল এক্সপেন্স হোয়েন দে অল কাম ব্যাক এগেইন, আবার যখন তারা ফিরে আসবে তখন সবাই মিলে, তাই তো, জেনারেল এক্সপেন্সে মানে কি, সবার খরচে তাকে একটা কি দেওয়া হবে, ফাইন সাপার দেওয়া হবে, যে ভালো গল্প বলতে পারবে। ঠিক আছে, আ শুড বিট অফ বিজনেস অ্যান্ড আ ফাইন আইডিয়া অ্যাজ দ্য পিলগ্রিমেজ সব অল অ্যাগ্রি, মানে হোস্টের একটা ভালো ধরনের আইডিয়া হলো, একটা ভালো ধরনের বিজনেস হয়ে গেল, কারণ সবাই আবার আসবে, আবার হোটেলে থাকবে, এখানে খাওয়া দাওয়া হবে, বিশাল একটা ফাইন আইডিয়া সে তৈরি করে ফেললো। তো কয়জন যেন এখানে বলা হয়েছে, কয়টা করে গল্প বলবে? 4টা করে গল্প। 4টা করে। যার পথে 2টা, আসার পথে 2টা। ফর দ্য ফার্স্ট স্টোরি দ্য চান্স ফেল টু দ্য নাইট, তারপর যখন যে ড্র করা হলো, ড্র লট মানে কি, লটারি করা হলো, প্রথম গল্পটা কে বললো, কার ভাগে পড়লো? নাইটের উপর, তাই তো। দেখো, দ্য ফার্স্ট স্টোরি দ্য চান্স ফলস টু দ্য নাইট হু টেলস ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ক্যান্টারবেরি টেলস দ্য শিভালরিক স্টোরি অফ প্যালামন অ্যান্ড আর্কসাইট। দেখো, দেন দ্য টেলস ফলোড র্যাপিডলি, এইভাবে গল্প চলতে থাকলো। গল্পটা কি সম্পর্কে তা আমাদের জানার দরকার নেই। এবার বলতেছে, দেখো বলছে, দেখো ফ্রম দ্য নাম্বার অফ পার্সন ইন দ্য কোম্পানি 32 ইন অল, সকলে মিলে কয়জন ছিল টোটাল? 32 তাহলে এর ভিতরে ইনক্লুড আছে কে কে? চসার এবং হোস্ট, দুইজন মিলে। কিন্তু তাহলে বাইরের লোক কয়জন? 30 জন। 30 জন, তাই না? হ্যাঁ। It is evident that Chaucer meditated on immense work of 128 tales. তাহলে যদি 32 জন হয় তাহলে টোটাল গল্প হবে কয়টা? 4 জন যদি 4টা করে বলে 128টা গল্প। 128। হ্যাঁ, 128টা গল্প হচ্ছে which should cover the whole life of England. অতএব এই 128 যদি গল্প বলা হয় তাহলে পুরো ইংল্যান্ডের লাইফস্টাইলই উঠে আসবে, কারণ বিভিন্ন শ্রেণীর মানুষ ওখানে আছে। কিন্তু দুঃখের বিষয়, only 24 were written. কয়টা লেখা হয়েছিল? 24. Some of these are incomplete, কিছু আছে incomplete, and others are taken from his earlier work to fill out the general plan of the Canterbury Tales. Incomplete as they are, they cover a wide range, including stories of love, chivalry, saint, legend, travels, ventures, animal fables, allegories, satires, ঠিক আছে, and the quotes, humor of the common man. সব ধরনের গল্প এখানে আছে। Though all but 2 are written in verse and abound in exquisite poetical touches. তাহলে সবগুলোর মধ্যে দুটা বাদে বাকি সবগুলোই প্রায় ভার্সে লেখা হয়েছে। They are stories as well as poems. এই যে আমরা পেলাম না যে এখানে একটা পেলাম, দেখো নানস প্রিস টেল, ওটা কিন্তু একটা গল্প, ওইটা ওই গল্পের মধ্যে একটা। And Chaucer is to be regarded as our first storyteller, দেখো শর্ট স্টোরি টেলার অ্যাজ ওয়েল আর ফার্স্ট মডার্ন পয়েট। খেয়াল করো, চসারকে বলা হচ্ছে কি, এই সব কিছু দেখে তাকেই প্রথম বলা হচ্ছে সে হচ্ছে ফার্স্ট স্টোরি টেলার, মডার্ন পয়েট। দ্য ওয়ার্ক এন্ডস উইথ আ কাইন্ডলি ফেয়ারওয়েল ফ্রম দ্য পয়েট টু হিজ রিডার, অ্যান্ড হেয়ার টেক্স দ্য মেকার অফ দিস বুক হিজ লিভ মানে কি, মানে ছুটি নিচ্ছে নাকি, এই লাইনটার মাধ্যমে কিন্তু ক্যান্টারবেরি টেলস শেষ হয়। তাহলে ক্যান্টারবেরি টেলস এর প্ল্যানটা বুঝতে পেরেছো? কি কারণে করা হলো, কোথায় করা হলো, কয়জনের করা হলো, এবং শেষ পর্যন্ত কয়টা গল্প লেখা হলো। ঠিক আছে? জি স্যার। এগুলোই ঘুরে ফিরে আসবে, একটু মনোযোগ দিয়ে পড়লে দেখবা যে এগুলোই। অতএব হিস্ট্রি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কারো সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা, এসব জায়গায় না বলা সহজ না হ্যাঁ বলা সহজ?
না হ্যাঁ বলা সহজ না। না না বলা বলা সহজ, না বললে তার কিছু ভালো লাগছে না নাকি? না বললে তার কিছু ভালো লাগছে না, হ্যাঁ বললে তখন বিপদ যে আমি তো জানি না যে আমি কি বুঝেছি আর কি বুঝি না, তো হ্যাঁ বলাটাই কঠিন। স্যার, সবই বুঝতেছি বা সবই বুঝতেছি না। এখানে কিছুই বুঝতেছে না, না স্যার, বুঝতেছি যে না তা না। তাহলে স্যার উনি ঘুম থেকে উঠছেন। হুম এই যে যেগুলো যেগুলো বললাম এগুলোর মধ্যে কি জটিলতা আছে কোনো? যে স্যার খুব জটিল, বুঝলাম না। না স্যার, তা না। না স্যার হুম জটিল করে ভাবলে জটিল, ইজি করে ভাবলে ইজি। জি স্যার, এটাই। যেগুলো পরীক্ষা আসার মতো যেগুলো আসবে আমি সেইগুলোই গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, বাকি বেশি হিস্ট্রির বিষয় মাথায় নিয়ে আসছি না, ঠিক আছে? এবং এমনকি যেগুলো তোমাকে হয়তো বা পরবর্তী ইয়ারেও কাজে লাগবে ঠিক সেইগুলোকে কথা বলবো, বাকিগুলো আমাদের অত দরকার নেই, ঠিক আছে? জি ওকে, তো যাই হোক, এবার আসছে প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। এইটাকে হলো যে প্রোলগ, তাহলে ক্যান্টারবেরি টেলস হলো মেন স্টোরি, তার থাকছে একটা প্রোলগ। এই প্রোলগে কি হবে এটা আমাদের অতটা দরকার নেই, এটার সম্পর্কে আমাদের, কারণ প্ল্যানটাই হলো মেইন। এখানে যে স্টোরিগুলো আছে স্টোরিগুলো তো আমরা লিখবো না বা স্টোরিগুলো আসবেও না, জাস্ট এখানে প্রথম গল্পটা কার ছিল বলো তো? নাইটেড। নাইট প্রথম গল্পটা ছিল হচ্ছে নাইটের। তো এখানে সেই গল্পটা সে বললো, মানে গল্পটা তো তুলে ধরা হয়নি, জাস্ট তিনি কি বলছেন না বলছেন এটা দেখো। ব্রিফলি দ্য নাইটস টেল ইজ দ্য স্টোরি অফ দ্য টু ইয়ং মেন, মানে ফার্স্ট ফ্রেন্ডস। ফার্স্ট ফ্রেন্ড মানে কি জানো তো? ফার্স্ট ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু। ফার্স্ট মানে কি এখানে? অন্তরঙ্গ বন্ধু, ঠিক আছে তো? এবং বলা হচ্ছে দেখো, হু আর ফাউন্ড ওন্ডেড অন দ্য ব্যাটল ফিল্ড অ্যান্ড টেকেন প্রিজনার টু অ্যাথেন্স, এই বিষয়ের গল্পটা। দেখো, ফর্ম অফ চসার্স পোয়েট্রি, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট জানলাম কি কি গল্প ছিল, কতগুলো গল্প ছিল, এটা এর চেয়ে বেশি জানার দরকার নেই। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে তার ফর্মটা কেমন ছিল, তার লেখাগুলো কেমন, সেখানে কি ইউজ করেছেন। হ্যাঁ দেখো, দেয়ার আর থ্রি প্রিন্সিপাল মিটার টু বি ফাউন্ড ইন চসার্স ভার্স। ইন দ্য ক্যান্টারবেরি টেলস হি ইউজেস লাইনস অফ 10 syllables and 5 accents each। এটাকে কি কি বলা হয় বলো তো? 10 syllables and 5 accents each কি বলা হয় বলো তো এটা? আয়াবিক পেন্টামিটার। হ্যাঁ, আয়ারবিক, তাই তো? and the lines run in couplet, এবং এখানে এবং স্ট্যানজা হচ্ছে কাপলেট, দুই লাইন করে। হ্যাঁ দেখো, দুই লাইন রাইম স্কিম রয়েছে, এবি। তাহলে হচ্ছে the same musical arranged in 7 line stanza but with a different form called rhyme royal is found in its most perfect forms in Troilus। আর ট্রয়লাস কৃষ্ণা যেটা আছে সেখানে তিনি রাইম রয়্যাল ইউজ করেছেন। রাইম রয়্যাল মানে কি? 7 লাইন স্টেঞ্জা, 7 লাইন স্ট্যান্ডার্ড যেগুলো আমরা পেয়েছিলাম গুড মরতে, সম্ভবত জন ডানের। হ্যাঁ, গুড মরতে 7 লাইন স্টেঞ্জা গুলো রাইম রয়্যাল। আর এখান থেকে স্পেন্স, এটাকে কিন্তু চসারিয়ান ইয়াও বলা হয়, স্টেঞ্জা বলা হয়, ঠিক আছে তো? হ্যাঁ দেখো এই যে এখানে আচ্ছা, তাহলে এই হলো চসার সম্পর্কে মেইনলি কথা। এইটুকুর ভিতরেই চসারের কথাগুলো আছে, ঠিক আছে? এছাড়া আমাদের আর অত দরকার নেই। তাহলে ক্যান্টারবেরি টেলস এটা কোন পিরিয়ডের লেখা? তার 3 পিরিয়ডের মধ্যে বলো তো? পিরিয়ড সেকেন্ড পিরিয়ড। কোন পিরিয়ডে শোনা যাচ্ছে না? স্যার ইংলিশ থার্ড পিরিয়ড থার্ড পিরিয়ড হ্যাঁ, থার্ড পিরিয়ড। আচ্ছা, এবার বলছে চসারের কন্টেম্পোরারি, যে আমরা 5 জনের নাম পেয়েছিলাম টোটাল, তাই না? চসার সহ 5 জন। প্রথম জনের নাম পেয়েছিলাম উইলিয়াম ল্যাংল্যান্ড। হ্যাঁ, এর সম্পর্কে ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার জানার কোনো দরকার নেই, কারণ এখান থেকে শর্ট বা ব্রড কিছুই আসবে না, জাস্ট কিছু ব্রিফ কোশ্চেন আসে। তার কিছু বইয়ের নাম, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বইয়ের নামটা হলো কি? দেখো, পায়ার্স প্লাউম্যান, ঠিক আছে? এই নামটা একটু খেয়াল করবা, তাহলে মোটামুটি হবে। এছাড়া আর আমারও কোনো দরকার নেই। দেখো, পায়ার্স প্লাউম্যান, এটার মাধ্যম দিয়ে তিনি মেনলি কি করেন? তৎকালীন সমাজের কৃষক সম্প্রদায়কে উৎসাহিত করেন তাদের অধিকার আদায়ের জন্য। এইটা, এবং তোমরা দয়া করে ইয়াটা একটু পড়ে নিবা,
কি বললাম, শীতল ঘোষ, ল্যাংল্যান্ডের যে মুভমেন্ট সময় আন্দোলন সময় সেই বিষয়ে ওখানে বলা আছে ভালো করে। হ্যাঁ, কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। কি ব্যাপার, ওই যে চসার যুগে, হ্যাঁ, এই যে উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গাওয়ার, ম্যান্ডেভিল, উইক্লিফ আর চসার তো আছেই। হ্যাঁ, দেখো আচ্ছা যাও তোমরা পড়ে নিও, ওটা নিয়ে আমি আর ইয়ে করছি না। তাহলে উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা বইয়ের নাম কি? পায়ার্স প্লাউম্যান, তাই না? প্লাউম্যান। এইটুকুর মনে রাখলে হবে, কারণ তার পায়ার্স প্লাউম্যানটা কি, এটা একটা অ্যালিগরি অফ লাইফ। ব্রিফলি, পায়ার্স প্লাউম্যান ইজ অ্যান অ্যালিগরি অফ লাইফ। এইখানে গল্প কি বলা হয়েছে না হয়েছে অত আমাদের দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে জন উইক্লিফ, কে ছিলেন তার সঙ্গে দেখো, এই যে লোলার্স মুভমেন্ট একটা মুভমেন্ট হয়েছিল, তাই তো? এটা আমরা একটু খেয়াল করবো। দেখো লোলার্স মুভমেন্ট বলছে উইক্লিফ অ্যাজ আ ম্যান ইজ বাই ফার দ্য মোস্ট পাওয়ারফুল ইংলিশ ফিগার্স অফ দ্য 14th century। 14th century তিনি হচ্ছে পাওয়ারফুল ফিগার। দ্য ইমেন্স ইনফ্লুয়েন্স অফ হিজ প্রিচিং ইন দ্য নেটিভ টাং, তিনি কি করেছিলেন প্রথম? ওই যে বাইবেল ট্রান্সলেট করেছেন, তাই না? এটার কথা আসবে মেইনলি। And the power of his lollards to stir the souls of the common folk are too well known is historically। দেখো lollards মানে কি? লোলার্ড বলতে কাদেরকে বোঝায়? যারা তার অধীনে যুদ্ধ করেছিল। দেখো লোলার্ড, সহযোদ্ধা। লোলার্ড, দেখি এটা দেখি কি বলে। দেখো এই যে, হ্যাঁ, লোলার্ডস ওয়ার আ গ্রুপ অফ ইংলিশ ক্রিশ্চিয়ানস হু লিভড ফ্রম দ্য 1300 to 1500। দে ওয়ার আ রিফর্ম মুভমেন্ট। দেখো, দে ওয়ার আ রিফর্ম মুভমেন্ট দ্যাট কোশ্চেন দ্য ক্যাথলিক চার্চ অথরিটি অ্যান্ড হায়ারার্কি। দ্য লোলার্ডস ওয়ার দ্য ফার্স্ট রিকগনাইজড ক্রিটিক্স অফ দ্য এস্টাবলিশড চার্চ সিন্স দ্য 5th century। হ্যাঁ, তারাই চার্চের প্রথম মানে কি করে প্রতিবাদ করে চার্চের বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে। হ্যাঁ, তারা তাদের এই মুভমেন্টটাকে লোলার্ডস মুভমেন্ট বলা হয়ে থাকে। দেখো, দ্য লোলার্ডস ওয়ার লেড বাই জন উইক্লিফ, আ ক্যাথলিক থিওলজিয়ান হু ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইন 1381 ফর হেরিসি। হ্যাঁ, তিনি ধর্মবিরোধী কথা বলেন বলে হেরিসির অপরাধে তাকে কি করা হয়? তাকে অক্সফোর্ড থেকে বাতিল করা হয়। The Lollards' belief spread through the public preaching, distribution of Bibles and tracts and reading circles, Lollard schools, and বিভিন্নভাবে এই লোলার্ডদের মুভমেন্টে ছড়িয়ে পড়ে। The Lollards were associated with regime change, uprising and assassination of high government officials। হ্যাঁ, The Lollards were পরবর্তীতে সাপ্রেস করা হয়েছিল, পরবর্তীতে দমন করা হয়েছিল, সেটা বলছি। দেখো, ও শিট, কি সমস্যা, মাউসে কাজ করে না কেন? আচ্ছা, তো দেখো তাহলে তিনি কি ছিলেন? ইউনিভার্সিটি ম্যান। হ্যাঁ, তাকে তো বাতিল করা হলো। দো আ ইউনিভার্সিটি ম্যান অ্যান্ড আ প্রোফাউন্ড স্কলার, হি সাইডেড উইথ ল্যাংল্যান্ড। হ্যাঁ, ল্যাংল্যান্ডের হয়ে তিনি কি করেছিলেন? লোলার্স মুভমেন্ট পরিচালনা করেন। বলতেছে হিজ ইন্টারেস্ট, এটা গেল কি? দেখো, হিজ গ্রেট ওয়ার্ক হুইচ আর্ন হিম দেখো হিজ টাইটেল অফ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। আমরা কিন্তু আগে পেয়েছিলাম ফাদার অফ ইংলিশ প্রোজ, কি নাম কি ছিল? কোন রাজার? বেড। রাজার নাম আলফ্রেড বেড। আলফ্রেড দ্য গ্রেট, তাই না? বেড ছিল না স্যার? কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হচ্ছে কাকে? আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট। এখন আমরা দেখতেছি আবার ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হচ্ছে কাকে? উইক্লিফ। জন উইক্লিফ। হ্যাঁ, জন উইক্লিফকে। কিসের কারণে? কারণ কি? দেখো, ইজ দ্য ট্রান্সলেশন অফ দ্য বাইবেল, এ কারণেই।
তাহলে আমরা কিন্তু পরীক্ষা আসলে কিন্তু আলফ্রেড দ্য গ্রেটই লিখবো, ঠিক আছে, কারণ তিনি প্রথম একদম, যদিও তাকে এই টাইটেলটা দেওয়া হয়, হ্যাঁ উইকলিফকে এই টাইটেলটা দেওয়া হয়, কিন্তু আমরা আলফ্রেড দ্য গ্রেটকে ধরবো, মনে থাকবে? জি স্যার। এটা নিয়ে কনফিউজ হয় না, অতএব এই প্রশ্ন উত্তর আসলে আলফ্রেড দ্য গ্রেটই আমরা লিখবো। আচ্ছা, তারপর আছে আবার একটা, উইকলিফ হিমসেলফ ট্রান্সলেটেড দ্য গসপেল and much more of the New Testament. তিনি গসপেল ট্রান্সলেট করেন এবং অনেক নিউ টেস্টামেন্টের অনেক অংশই তিনি ট্রান্সলেট করেন। These translations were made from the Latin, দেখো Vulgate, not from the original Greek or Hebrew, হেব্রু থেকে না কিন্তু ল্যাটিন থেকে করা। The whole work was revised in অত দরকার নেই আমার কিছু, শুধু এটুকু মনে রাখো যে বাইবেলকে ট্রান্সলেট করে সেটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তাহলে বাইবেলকে ট্রান্সলেট করে জন উইকলিফ। ওকে, আর বেশি কিছু জন উইকলিফ সম্পর্কে আমাদের জানার দরকার নেই। তারপর হচ্ছে জন ম্যান্ডেভিল, এর সম্পর্কেও আমাদের খুব একটা বেশি জানার প্রয়োজন নেই, হ্যাঁ তার একটা দুটো বই আছে। অ্যাবাউট দ্য 1356 দেয়ার অ্যাপিয়ার্ড ইন ইংল্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি বুক কল্ড ভয়েজ অ্যান্ড ট্রাভেল অফ স্যার জন ম্যান্ডেভিল, হ্যাঁ কারণ তিনি একজন ট্রাভেলার ছিলেন, সেই ট্রাভেলার হিসেবে তিনি বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে বর্ণনা করেছেন, তাই না? তার বই আমরা বিশেষ বিশেষ কিছু পাই, যেমন মার্কো পলো ইত্যাদি সহ। বলতেছে ম্যান্ডেভিল হুই রিটেন ইন অ্যান এক্সিলেন্ট স্টাইল ইন দ্য মিডল্যান্ড ডায়ালেক্ট হুইচ ওয়াজ দেন বিকামিং দ্য লিটারি ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড। তাহলে মিডল্যান্ড ডায়ালেক্টটাই মেইনলি লিটারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হতো, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, বলছে ফর ইয়ার্স দিস ইন্টারেস্টিং ওয়ার্ক অ্যান্ড ইটস আননোন অথর ওয়ার সাবজেক্ট অফ এন্ডলেস ডিসপিউট, বাট ইট ইজ নাও ফেয়ারলি সার্টেন দ্যাট দিস কালেকশন অফ ট্রাভেলার্স টেলস ইজ সিম্পলি আ কম্পাইলেশন ফ্রম অডোরিক, মার্কো পলো, এগুলো থেকে কম্পাইল করে লেখা, অরিজিনাল না। দ্য অরিজিনাল ওয়ার্ক ওয়াজ প্রবাবলি ইন ফ্রান্স, হুইচ ওয়াজ স্পিডিলি ট্রান্সলেটেড ইন্টু ল্যাটিন অ্যান্ড দেন ইন্টু ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ এইভাবে ট্রান্সলেট করতে করতে ম্যান্ডেভিল কি করেছে, কাহিনীগুলো নিজের মতো করে একটু লেখার চেষ্টা করেছে। এই হচ্ছে আমাদের চসার এইজের মেনলি আলোচনা আজকে, হ্যাঁ যেগুলো যেগুলো বললাম, যেগুলো যেগুলো ফোকাস দিলাম ঠিক সেইগুলোই পড়ে রাখবা, আর বাকি কিছু দরকার নেই। সামারিটা পড়লে অনেকখানি তোমরা পেয়ে যাবে, হ্যাঁ বিশেষ করে রাইটারদের নাম, চসার, তাই তো, তারপর ল্যাংল্যান্ড, উইকলিফ, ম্যান্ডেভিল, এই তো মোটামুটি না। দ্য ফিফথ রাইটার অফ দ্য এজ ইজ গাওয়ার, হু রোট ইন, তো গাওয়ার নিয়ে অত টেনশন করার দরকার নেই। এই তাহলে এজ অফ চসার আমরা পড়ে ফেললাম, ঠিক তো? নেক্সট যে পিরিয়ডটা আছে আমরা সেই পিরিয়ডটা পড়ে তারপর আমরা আবার চলে যাব হচ্ছে ড্রামাতে। নেক্সট পিরিয়ডটা হচ্ছে রিফরমেশন পিরিয়ড, ঠিক আছে? স্যার কোন ড্রামাটা পড়বো এরপর? এরপর যে ড্রামাটা আছে সেটা কি আছে? সেকেন্ড ড্রামা স্যার বই থেকে এক হতে আছে, অ্যাজ ইউ লাইক ইট। আগে আমরা শেষ করি। স্যার আপনি তো পড়াতে চলেন আর্মস এন্ড দ্য ম্যান, বুঝলাম না, বলো। মানে আপনি ড্রামা শুরু করতে চাইলেন আর্মস এন্ড দ্য ম্যান, ওটা দিয়ে? আচ্ছা, তাহলে আমরা ম্যান শুরু করব। মানে আগে দুইটা শেষ করছেন তো? আচ্ছা, ট্র্যাজেডি দুইটা শেষ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট আর ইয়ার দ্য ট্র্যাজেডি, বাকিগুলো কমেডি, বাকি যে তিনটা আছে তিনটাই কমেডি। অ্যাজ ইউ লাইক ইট, আর্মস এন্ড দ্য ম্যান। হ্যাঁ আচ্ছা, আর্মস এন্ড দ্য ম্যানই পড়বো, সেটা আসুক, আমাদের আরো 2 দিন লাগবে যেহেতু রিফরমেশন পিরিয়ডটা শেষ করতে। জি স্যার। তো আজকে আমি এই যে চসার এই যে শীট টিট দিয়ে দিব, তোমরা শীটগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে সবাই? স্যার কালকে তো পড়াবেন তাই না সকালে? হ্যাঁ কালকে ক্লাস আছে সকালে। বানানো হয়েছে। আচ্ছা, তাহলে এমনি কারো কোনো কথা আছে? না স্যার, স্যার ভালো দিনেই থাকে না, আজকে তারও নাই। হ্যাঁ হ্যাঁ, কোনো
কথা নাই? বলতেছি আজকে তো আরো নাই, এমনিতে 11টা প্লাস হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, আগামীকাল সকালে কথা হবে। ওকে, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে গুড নাইট।